আসসালামু আলাইকুম। তোমাদের মূলত ফার্স্ট সেমিস্টারে যে ক্লাসগুলো আছে ফার্স্ট ইয়ারের মোটামুটি কিছু ক্লাস তোমাদের আপুরা নিছে বা কিছু ক্লাস নেওয়া হয়েছে, এর মধ্যে তোমরা কিছু প্রবলেম পাইছো, সেটা সেটা জানাইছো। তো ওইটার উপর ডিপেন্ড করে ক্লাস হবে। মূলত আমরা আজকে তোমরা যেই পয়েমগুলো সিলেবাসে ছিল, দেখা গেছে রিডিং স্কিলে অনেক সময় যেই পয়েম সিলেবাসে থাকে এর বাহিরে আসে। তো আমরা একটা বাহিরের কবিতা আজকে আমরা দেখব, এবং তোমাদের মধ্যে অনেকের প্রবলেম হচ্ছে স্ক্যানেশনের, যে পয়েম স্ক্যান দ্য পয়েম যখন বলে ওইটাকে আনসার করতে প্রবলেম হয়। দেখা গেছে কবিতার মধ্যে ফিগার অফ স্পিচ বা আমরা যেটাকে বলি লিটারারি টার্ম, এগুলাকে বুঝতে সমস্যা হয়। সেই কারণে মূলত আজকে আমি একটা আননোন একটা কবিতা, তোমাদের সিলেবাসের বাহিরে একটা কবিতা, ছোট্ট একটা কবিতা, এই কবিতাটার কিভাবে পয়েন্টটাকে স্ক্যান করবা, কিভাবে এটার মধ্য থেকে ফিগার অফ স্পিচগুলা বের করবা। অনেক সময় হয় কি এই লিটারারি টার্মগুলা আমরা জানি বাট বের করতে প্রবলেম হয়, কিভাবে বের করবা। বা একটা পয়েম যখন তোমরা পড়ো কতগুলা আইটেম আমাদের মনে রাখতে হবে একটা কবিতার, এই সকল ডিটেলস আজকে আমরা একটা ক্লাসে দেখব। তো ক্লাসটা একটু দীর্ঘ হইতে পারে। আমরা আজকে যেই পয়েমটা পড়ব সেই পয়েমের নাম হচ্ছে, আমরা যদি দেখি, ওজিম্যান, আচ্ছা ওজিমেন্ডিয়াস। আমরা আজকে যে পয়েমটা পড়বো সেটার নাম হচ্ছে ওজিমেন্ডিয়াস। কার লেখা? পার্সি বিশি শেলি। মূলত এই কবিতা যদি তোমরা আগে পড়াও থাকো, আমি আশা করি এই কবিতা তোমাদের আরো কিছু নতুন আইডিয়া দেবে। সো এই কবিতার মধ্যে আমরা কি কি পড়বো যদি আমরা একটু দেখি, যে এই কবিতাটায় আজকে আমরা কি কি কাভার করব। এই কবিতায় যদি দেখো আজকে আমরা কাভার করব যে লাইন বাই লাইন যে এক্সপ্লেনেশন আছে, লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আজকে আমরা দেখব। এই কবিতার সাথে যেই টাইপস অফ পয়েম, এটা কি ধরনের কবিতা, হ্যাঁ টাইপস অফ পয়েম, এবং টাইপস অফ পয়েম হলো যেই ধরনের কবিতা ওই ধরনের ব্যাখ্যাগুলো আমরা দেখব। তারপর একটা কবিতার মধ্যে কি থাকে, স্ক্যান দ্য পয়েম, না যেটাকে আমরা বলি কি স্ক্যানেশন। হ্যাঁ, স্ক্যান দ্য পয়েম, কিভাবে পয়েম স্ক্যান করবা, কিভাবে রাইম স্কিম আইডেন্টিফাই করবা, রাইম স্কিম। তারপর আমরা এটার যে লিটারারি টার্ম আছে বা ফিগার অফ স্পিচ আমরা বলি, লিটারারি টার্ম আমরা এগুলো আইডেন্টিফাই করব। এই পয়েমের টোন কি, এই পয়েমের অথর্স পজিশন, আমরা যেটা পরীক্ষায় আসে, অথর্স পজিশন কি, এই পয়েমের অথর্স পজিশন কি, এই পয়েমের পয়েটিক ডিকশন কি, পয়েটিক ডিকশন, হ্যাঁ পয়েটিক ডিকশন ব্যাপারটা কি। তারপরে আমরা এই পয়েম থেকে আরো যে ব্যাপারটা পাবো সেটা হলো থিম। তো দেখো একটা কবিতা যখন তুমি পড়বা এই বিষয়গুলাকে লক্ষ্য রেখে আমাদের পড়তে হবে। যদি তুমি এই বিষয়গুলাকে লক্ষ্য রেখা পড়তে পারো, হ্যাঁ যদি এই বিষয়গুলো সবগুলা বিষয়কে তুমি লক্ষ্য রেখা পড়তে পারো, তাহলে একটা কবিতা তুমি বুঝবা যে না তুমি ফুল আইডিয়াটা জানো। সর্বপ্রথম লাইন বাই লাইন ডিসকাশনের আগে ব্যাকগ্রাউন্ড আমাদের জানতে হবে। তো তুমি যদি দেখো এই জায়গার মধ্যে মোট কয়টা আইটেম আছে? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। সো একটা কবিতা যখন তুমি পড়বা এই 10টা আইটেম তুমি ঠিকমতো জানছো কিনা এটা আগে ফাইন্ড আউট করবা। যখন তোমার কাছে মনে হবে না আমি এই 10টা আইটেমই জানি, তার মানে কি তুমি এই কবিতাটা সম্পর্কে ডিটেলস জানো, এই কবিতার কোনো কিছু বাকি নেই। সো তুমি যখন রিডিং স্কিল পড়ো, দেখা গেছে রিডিং স্কিল অনেক সময় কবিতা তোমাদের জন্য আনকমন আসে। সো আনকমন আসলেও কিভাবে এটাকে লেখা যায় এটা আজকে আমরা ফাইন্ড আউট করব। তো প্রথমে আগে আমরা একটু কবিতা সম্পর্কে বলি। দেখো শুরুতে আমরা ব্যাকগ্রাউন্ড এবং লাইন বাই লাইন পড়ব, প্রথমবার মিনিংটা বুঝবো, দ্বিতীয়বার যখন এক্সপ্লেনেশন করব তখন এটার মধ্যে যে ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মগুলো আছে এগুলাকে ফাইন্ড আউট করব। তারপর টোন, অথর্স পজিশন, পয়েটিক ডিকশন সব পড়ার পরে লাস্টে আমরা স্ক্যানেশন পড়ব, যে স্ক্যান দ্য পয়েন্ট, কিভাবে একটা কবিতাকে আমরা যে ওই যে আনস্ট্রেস, স্ট্রেস এগুলা কিভাবে ফাইন্ড আউট করতে হয় এটা বলবো। সো ক্লাসটা একটু দীর্ঘ হইতে পারে, একটু ধৈর্য সহকারে তোমাদের ক্লাসটা করতে হবে, ঠিক আছে? সো শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবা। মাঝখানে যদি আনফরচুনেটলি কোনোভাবে নেটওয়ার্ক প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় সেই ক্ষেত্রে ভাইয়াকে জানাবা, আমরা আবার দরকার বলে রিপিট করব। কিছু না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবা। সো একটা কবিতা পড়ার আগে এই 10টা আইটেম আমাদের সর্বপ্রথম
জানতে হবে, তারপর আমরা কবিতাটা পড়তে পারবো। দেখো ওজামান্ডিয়াস কবিতা অনেকে লিখছে, অনেকের কবিতা আছে ওজামান্ডিয়াস, ঠিক আছে। সো ওজামান্ডিয়াস কবিতা শুধু একা আমাদের আজকে যারটা পড়বো তার নাম হচ্ছে পার্সি বিশি শেলি। পার্সি বিশি শেলি। তো সে কে ছিল? একজন রোমান্টিক পোয়েট ছিল। যাই হোক, এটা সেকেন্ড ইয়ারে গিয়ে আরো ডিটেলস জানবা, বাট এখন এত ডিটেলস জানার দরকার নেই, কারণ এই ডিটেলস তোমাদের আসে না। মূলত যখন রিডিং স্কিল পড়বা তখন ডিটেলস চায় না, বা এই কবিতাটা তোমাদের সিলেবাসে না। সো পার্সি বিশি শেলি কে ছিল আমরা যদি বলি, সে একজন, তার সম্পর্কে যদি একটু বলো, আমাদের বাংলাতে কাজী নজরুল ইসলামকে কি বলা হয়? বিদ্রোহী কবি। ইংরেজি সাহিত্যে রোমান্টিক পিরিয়ডের বিদ্রোহী কবি ছিল হইলো আমাদের পার্সি বিশি শেলি। সে তার রাইটিং এর স্টাইল ছিল, সে ফিলোসফিক্যাল রাইটিং লিখতো। ফিলোসফিক্যাল কি দার্শনিকতা যে ব্যাপার আছে, ডিপ মিনিং যেগুলা, এই ধরনের রাইটিং লিখতো। সে বিদ্রোহ করতো, সে দেখা গেছে ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে এটার পক্ষে ছিল। তারই একটা লাইন আছে, ইফ উইন্টার কামস ক্যান স্প্রিং বি ফার বিহাইন্ড। যদি কি শীতকাল আসে, বসন্ত আসতে দেরি কি, মানে বাংলায় আমরা যেটা বলি না যে মেঘ দেখে করো না ভয়, আড়ালে তার সূর্য হাসে, যে খারাপ সময় দেখে ভয় করো না, পরে কি আসবে, ভালো সময় আসবে। তো এইটা মূলত ইংরেজিতে সেই লেখছে, ঠিক আছে। সো খারাপ সময় অতিবাহিত করা মানে এটা না যে তুমি খারাপ সময় থাকবা। সো তাকে বিদ্রোহী কবি বলা হয় কিসের? ইংরেজি সাহিত্যে। সো তার যে আইডিয়াগুলা কেমন হবে? একটু ফিলোসফিক্যাল টাইপের। সো আমাদের এই কবিতার মধ্যে ফিলোসফিক্যাল টাইপের আইডিয়াটাই পাবো, যেটা কিনা সনেটের নিয়ম ব্রেক করবে। এই কবিতাটা হলো একটা সনেট, তো সনেটের কিছু বৈশিষ্ট্য আছে, ঠিক আছে। তো পার্সি বিশি শেলি আজকে যেই কবিতাটা আমরা পড়বো, এটা তার লেখা একটা সনেট। এই সনেট লেখাটার যে নিয়ম কানুন আছে, এই নিয়ম কানুনে কিছু ব্রেক করবে কে? আমাদের পার্সি বিশি শেলি। যে আগে যারা যেই প্যাটার্নে লিখে আসছে, পার্সি বিশি শেলি তার নিজের প্যাটার্নে লিখবে। কিভাবে সেটা আমরা পরে এক্সপ্লেনেশন করবো, আগে কবিতাটা বুঝি। হ্যাঁ, কবিতা বুঝি, দেন আমরা এটা পড়বো। তাহলে কবিতা আইডিয়া থাকলে এটা বুঝতে সুবিধা হবে আমাদের। হ্যাঁ, সো পার্সি বিশি শেলির এটা লেখা। সো আমরা যদি এই কবিতার ব্যাকগ্রাউন্ডটা জানি, যে একটা কবিতা যখন একটা কবি লেখে, এমনি এমনি তো লেখে না। ধরো সাপোজ তুমি 2টা লাইন ফেসবুকে পোস্ট করছো, অবশ্যই তুমি 2টা লাইন ফেসবুকে পোস্ট করছো মানে কিছু এক্সপিরিয়েন্স করছো লাইফে, তাই না? কিছু একটা দেখছো, কিছু একটা মুখোমুখি হইছো, কোনো একটা সমস্যার কারণেই তুমি ফেসবুকে পোস্ট দাও, একটা লেখা লেখো, রাইট? সো আমাদের পার্সি বিশি শেলি, সেও তার একটা ঘটনার প্রেক্ষিতে এই কবিতাটা লিখছে, ঠিক আছে। তো মূলত পার্সি বিশি শেলি একজন নাস্তিক ছিল, এবং সে অক্সফোর্ড ইউনিভার্সিটি যখন পড়ে তখন সে একটা বই পাবলিশ করছিল পড়ার সময়, স্টুডেন্ট সময়ে, নেসেসিটি অফ অ্যাথিস্ট, মানে নাস্তিকতার প্রয়োজনীয়তা, এরকম একটা বই লেখার কারণে তাকে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে বের করে দিয়েছিল। বুঝতে পারছো? তো তার একটা লং হিস্ট্রি আছে, আমরা যেটা ওড টু দ্য ওয়েস্ট ইন্ডে পড়াইছিলাম, ওই ক্লাসটা দেখলে বুঝবা, আমরা ওইখানে না যাই। বাট ওই যে বললাম ব্যাকগ্রাউন্ড, বা একটা কবি লেখার জন্য তার যে ভিতরের মনোভাব, ওইটা যদি আমরা বুঝতে পারি তাহলে কবিতাটা খুবই সহজে বুঝতে পারবো। দেখো, এই পার্সি বিশি শেলি যখন এই কবিতাটা লেখে, আগে আমরা দেখবো যে ওজামান্ডিয়াসকে, এগুলোও দেখবো। পার্সি বিশি শেলি যখন কবিতাটা লেখে, তখন মূলত সে কবিতাটা লেখছিল হলো 1817 সালে এবং পাবলিশড হয় 1818 সালে। তো যখন সে কবিতাটা লেখে, তখন ব্রিটেনে, ইংল্যান্ডে, আমরা যেটা বলি ব্রিটেনে, ওজামান্ডিয়াসের একটা মূর্তি, ভাঙ্গা একটা মূর্তি আনার কথা চলতেছিল। কোথা থেকে? ইজিপ্ট থেকে। ইজিপ্ট কোথায়? মিশর আমরা যেটাকে বলি, ইজিপ্টের। আচ্ছা, ওজামান্ডিয়াসকে, এটা যদি আমরা একটু আগে বুঝি, ওজামান্ডিয়াস হইল, আমরা যদি দেখি যে তাকে বলা হয় ইজিপ্টের কিং। ওজামান্ডিয়াস নামটা হইল গ্রিক শব্দ থেকে নেওয়া। ওজামান্ডিয়াস নামটা কি? গ্রিক শব্দ থেকে নেওয়া। এই নামের মধ্যে একটা মিনিং আছে, আমরা পরে বলবো। এই ওজামান্ডিয়াস যে ব্যক্তি, সে হলো ইজিপ্টের একটা সময়ের রাজা ছিল, ঠিক আছে। তার নাম ছিল, আচ্ছা, তাকে বলা হয়তো দা গ্রেট ইজিপ্টিয়ান রামেসেস II,
ঠিক আছে, সে কে ছিল? রামেসেস টু, যে কিনা ইজিপ্টিয়ানের একজন শাসক, রাজা ছিল, এবং তাকে বলা হইতো রাজাদের রাজা। সে এতটা পাওয়ারফুল ব্যক্তি ছিল যে তার চোখে যতটুক আছে এরিয়া, সীমানা, তার সব ছিল। সে অনেক সম্পদের মালিক ছিল, তার অনেকগুলো বউ ছিল, এবং তার 100-র বেশি বাচ্চা কাচ্চা ছিল। বুঝতে পারছো কত? 100-র বেশি। এবং ধরা হয় অ্যাটলিস্ট 50টা ছেলে ছিল, অ্যাটলিস্ট 50টা মেয়ে ছিল, এর থেকে বেশি অনেক ছিল, বাট এটা গণনা করা যায় না, এমন একটা মানুষ ছিল। এবং সে সম্পদের দিক দিয়ে বলো, তার নগরীর দিক দিয়ে বলো, সে সবচেয়ে বেশি তৎকালীন সময়ে শক্তিশালী মানুষ ছিল, এবং সে এটাকে নিয়ে গর্ব করত। এবং সে তার এগুলা রাইখা যাওয়ার জন্য বিভিন্ন, এই যে আমরা জানি তো মিশরের মানুষরা কি বিভিন্ন পিরামিড বা বিভিন্ন ভাস্কর্য এগুলা বানায় দেওয়া যায়। তো এই ওজামান্ডিয়াস ছিল এমন একটা ব্যক্তি, যে ওজামান্ডিয়াস গ্রিক নাম দিছে, বাট তার নাম কি ছিল? রামেসিস। তো তার নাম সব জায়গায় ছড়ায় গেছিল। ঠিক আছে, ওজামান্ডিয়াস পরে নাম দেওয়া হয়েছিল তাকে একটু বিকৃতি করে, আমরা পরে এটা নিয়ে অ্যানালাইসিস করব, সমস্যা নেই। তো এমন একটা ব্যক্তি ছিল কে? আমাদের রামেসিস, যার কিনা অনেক পাওয়ার ছিল, এবং সে সবসময় এটা নিয়ে গর্ব করত। সে যখন মানুষের সাথে কথা বলতো, মানুষকে তিরস্কার, মানে এমনভাবে কথা বলতো মনে হইতো যে এরা মানুষই না, সেই মানে শক্তিমান, এরকম টাইপের, মানে গডের কাছাকাছি নিজেকে ভাবা শুরু করছিল। এমন একটা মানুষ ছিল কে? রামেসেস। এবং এই কারণে ওজিমান্ডিয়াস, এই কথাটা হইলো আমরা কবিতার শেষে এটার মানে বলবো, এখন একটু সাসপেন্স রেখে দিলাম। সো এমন একটা ব্যক্তি ছিল। তো এটা কত সালের দিকে ছিল তুমি যদি একটু দেখো, সে ছিল শাসক, তার জন্মসাল ছিল 1303 থেকে আমরা যদি দেখি 1213 BCE, মানে আগে তো সময়টা উল্টা করে হইতো, আমরা যেমন ওই যে করি, যেমন এইটা হলো 1 2 3, মানে যখন জেসাস খ্রাইস্ট জন্মগ্রহণ করছে তখন থেকে 1 2 3 করে হয়েছে, কিন্তু এর আগে তো -1 -2 এমন ছিল, ঠিক না? তো ধরো 300 বছর আগে যে জন্মগ্রহণ করছে, মনে করো জেসাস খ্রাইস্ট জন্মের পূর্বে যে বিসিতে 300 বিসিতে যে জন্মগ্রহণ করছে, মারা গেছে কত? ধরো 100 বছর বাঁচলে 200 বিসিতে মারা গেছে। মানে আগে কাউন্ট করা হয়তো এইখান থেকে, পিছে থেকে, এখন তো কাউন্ট করা হয় 1 2 3 বড় থেকে, যেমন আগে ম্যাথ করছো না, এরকম ছিল। তো সে জন্মগ্রহণ করেছিল 1303 সালে, এবং মারা গেছে কি 2012 সাল BCE, মানে বিফোর খ্রাইস্টের ক্ষেত্রে। সো আগে সময়টা এরকম করা হইতো। তো তার শাসনামল ছিল কত আমরা যদি দেখি, তার শাসনামল ছিল 1279 থেকে শুরু করে 1213 সাল পর্যন্ত, প্রায় 66 বছর সে কি করছে? শাসন করছে। এবং তার 66 বছর শাসনকালে সে সবচেয়ে বেশি পাওয়ারফুল রাজা ছিল ওই সময়ের টাইমে। ওই সময় তার থেকে পাওয়ারফুল সারা বিশ্বে কেউ ছিল না। সো সে এইটাকে নিয়ে অনেক গর্ব করত। তো এখন কথা হলো, পার্সিবিসি শেলি এত আগের ব্যক্তির নিয়ে কেনই বা কথা বললো? একটা কথা আসে না? আমি মূলত ব্যাকগ্রাউন্ডটা বলার জন্য আমি এই কথাটা আনছি। দেখো, তো তৎকালীন সময়ে 1818 এই সময়টার দিকে, 17-18 এই সময়টার দিকে ব্রিটেনে যে মিউজিয়ামটা আছে, এই ব্রিটেনের মিউজিয়ামে কি বিশ্বের যে যত ভালো ভালো কাজ আছে এগুলাকে আইনা রাখা হইতো। তো এই ব্রিটেনের মিউজিয়ামে এই রামেসিস যে আছে, এই ব্যক্তি মারা যাওয়ার আগে তৎকালীন সময় তার একটা স্কাল্পচার বানায় গেছিল, তার একটা স্ট্যাচু বানায় গেছিল। ঠিক আছে, এই স্ট্যাচুটা দ্বারা সে তার অহংকার, সে যে কত বড় পাওয়ারফুল ছিল এটা শো করে গেছিল। কিন্তু এত বছর আইসা, এই 18 সালে আইসা, প্রায় 2000 বছর পরে আইসা এই স্ট্যাচুটা এখন ভাঙ্গা অবস্থায় আছে। তো ব্রিটেনের মিউজিয়ামে এই স্ট্যাচুটাকে কি করতে চাচ্ছিল? রাখতে চাচ্ছিল। বুঝতে পারছো? তো এইটাকে এই ইজিপ্ট থেকে এই ব্রিটিশ মিউজিয়ামে আনার একটা প্রসেস চলতেছিল তখন। কখন? ওই সময়টা। তো তখন পার্সিবিসি শেলি, তারা তো আসলে যারা কবি, তারা তো আসলে অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করে। তো সে এইটা শুনলো, এইটা নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি শুরু হয়েছে যে এরকম একটা জিনিস আনবে। তো সে কে? এবার পার্সিবিসি শেলি এটা নিয়ে রিসার্চ করা শুরু করে। তো এই সময় দেখা যায় কি, পার্সিবিসি শেলির একটা বন্ধু আছে, নাম হলো, আমরা যদি দেখি তার নামটা হলো
হোরেস স্মিথ তার সময় একজন কবি ছিল। তো বন্ধু বান্ধবের মধ্যে সেও কবি। তো একটা ক্রিসমাস দিনে এই হোরাস স্মিথ কার বাসায় আসছে? পার্সি বিশি শেলির বাসায় আসছে। দুই বন্ধু আসছে, কথা বলতেছে, দুই বন্ধুই লেখক, কম্পিটিশন করে নাকি। তো দুই বন্ধু যখন আসছে, তো দুই বন্ধুর মধ্যে কথায় কথায় একটা কম্পিটিশন তৈরি হলো যে আচ্ছা ঠিক আছে, তুইও একটা সনেট লেখ, আমিও একটা সনেট লিখি, এবং সনেটের নাম হইব সেম। কি নাম হইব? ওজিমান্ডিয়াস। কেন? কারণ তৎকালে ওই সময়টা এটা নিয়ে কথা বেশি হচ্ছে। তো দুইজনে কি পাল্লা দিয়া কম্পিটিশন কইরা তারা দুইজনই এই ওজিমান্ডিয়াস নিয়ে কি করা শুরু করলো? লেখালেখি করবে। সো এখন কি দরকার? উৎস দরকার, যে ওজিমান্ডিয়াস কে ছিল, কেন তার নাম ওজিমান্ডিয়াস, এই রামেসেস II কে ছিল। তো এইটা না জানি না তো তারা লিখতে পারবে না। এইবার তারা কি করলো? একটা বই পড়ে, দেখো এগুলা তুমি একটু মনে রাখো, এটা কিন্তু পুরোটাই ব্যাকগ্রাউন্ড, যে একটা কবিতা লেখার পিছনে কাহিনী থাকে, তাই না? সো আমি ওইটা বলতেছি, এখানে ব্রিফ কোশ্চেন থাকতেও পারে, এটা জানা রাখা ভালো, ইন্টারেস্টিং, গল্প আকারে জানো। তো এবার দুই বন্ধু মিল্লা কি করলো? কম্পিটিশন করবে। তো এখন দুই বন্ধু তো এর সম্পর্কে ডিটেলস আইডিয়া জানে না। সো এখন কি করলো? তারা ডিটেলস আইডিয়া জানার জন্য তারা কি করছে? একটা বই পড়ছে। হ্যাঁ, তো বইটা কি নাম? বইটা কে লেখছিল? যেহেতু তারা এই সম্পর্কে জানে না, তো এই সম্পর্কে জানার জন্য তো একটা বই পড়া লাগবো। তো তারা একটা বই পড়ছে, বইটা লেখছিল হলো ডিওডোরাস সিকুলাস নামের একজন ব্যক্তি, তার একটা বই ছিল যেটার নাম হচ্ছে বিবিওথেকা, হ্যাঁ, হিস্টোরিকা। তৎকালীন সময় এই টাইপের ইংলিশ ছিল আর কি। হ্যাঁ, এরকম একটা বই এই লোকের ছিল, ডিওডোরাসের একটা বই ছিল, যেই বইয়ের মধ্যে এই ওজিমান্ডিয়াস নিয়ে লেখা ছিল। তো তারা এই দুইজন এই পুরাটা পড়ছে, পড়ার পরে দুইজনের পার্সপেক্টিভ থেকে এই সনেট লেখছে। তো এখন ধরো তুমি যেমন মানুষ, তুমি কিন্তু পইরা ঠিক ওইভাবে নিয়ে মেসেজটা ওইভাবে দেওয়ার চেষ্টা করবা। তো পার্সি বিশি শেলি সে মূলত যে অন্যায় ছিল এটার বিরুদ্ধে সবসময় থাকতো। ওই সময়কার সরকার অত্যাচার করতো, সে সরকারের বিরুদ্ধে থাকতো। সে বলতে এত পাওয়ার দিয়ে কি করবে, একটা সময় এই পাওয়ার কিন্তু থাকবো না। যেমন ওয়েস্ট উইন্ডে কি বলছে, যে এই যে ঝড় আসতেছে, এই খারাপ পাওয়ার আমাদের উপর চাপাই দিচ্ছে, একটা সময় কি হয়, এই ঝড় কিন্তু আর থাকে না, এই ঝড় গিয়া নতুনদের আবির্ভাব ঘটায়, তাই না? তো তার সবসময় ক্রিয়েটিভ আইডিয়া ছিল। তো সে এই রামেসেস যে তখনকার সময় অহংকার করছে, এখন দেখা গেছে তার যে স্ট্যাচুটা আছে, যেই জায়গাটায় তার সাম্রাজ্য গড়ছিল, ওই জায়গাটায়, ইজিপ্টের ওই জায়গাটা এখন মরুভূমি, ওই জায়গায় আর কোনো মানুষও নাই, কোনো বাসস্থান নাই, শুধু ওই মরুভূমির মধ্যে তার ভাঙ্গা মূর্তিটা পইরা আছে, আর তার লেখা কিছু কথা মূর্তির মধ্যে এগুলা পইরা আছে। তো এইটা দেখা পার্সি বিশি শেলি একটা মেসেজের কথা ভাবে, সেটা হলো যে আসলে মানুষের এই যে পাওয়ার, এটা চিরকাল থাকে না। প্রকৃতির নিয়মে একটা সময় মানুষটা কি হয়ে যায়, এইসব পাওয়ার হারায় যায়। যেমন তার যে সাম্রাজ্য ছিল, এই সাম্রাজ্যটা এখন মরুভূমি, এই মরুভূমির মধ্যে তার এক মূর্তিটা দাঁড়ায় রয়েছে, যেটা এখন পুরোপুরি হাস্যকর। তো এইটা দিয়া সবাই মেসেজ দিতে চাইছে যে পাওয়ার সবসময় থাকে না, অহংকার করার কিছু নাই, বুঝতে পারছো? তো তার যেমন সেন্স, সে একজন বিদ্রোহী, তো ওইভাবে সেই কবিতাটা লেখা শুরু করে। এবং সে কি আকারে লেখে? সনেট আকারে, যদিও সে ট্র্যাডিশনাল যে সনেটের নিয়ম এটা ফলো করে নাই, এটা আমরা পরে ব্যাখ্যা করবো, এখন কবিতায় যাই। সো ব্যাকগ্রাউন্ডটা বুঝছো? ব্যাকগ্রাউন্ড হলো পার্সি বিশি শেলি মূলত তারা দুই বন্ধু মিলা কম্পিটিশন লাগছে, এই কম্পিটিশন থেকে, এবং তৎকালীন সময় ব্রিটেনে এই মূর্তিটা আনছিল পরবর্তীতে, সে কিন্তু মূর্তি দেখে নাই, সে কবিতাটা লেখছে বই পইরা। তো মূর্তিটা যে আনছিল বা আনবে, ওই সময় এটা নিয়ে কথা চলতেছিল। তো দুই বন্ধু ক্রিসমাস পার্টিতে কম্পিটিশন লাইগা এই একটা নাম দিয়া একই রকম সনেট লেখার কম্পিটিশন ধরে, এবং এটা করতে গিয়ে তারা একটা বই পড়ে, কার? ডিওডোরাসের একটা বই পড়ে। ওই বইয়ের মধ্যে মূলত কিছু লাইন ছিল, এই লাইনগুলো না জানলেও হবে, এগুলো আবার বেশি প্যাচ গোছের। হ্যাঁ, যে ওই জায়গায় আই এম দ্য কিং অফ কিং, এরকম কিছু লাইন ছিল, যে আমার মতো হইতে চাইলে আমার মতো কইরা দেখাও, বুঝতে পারছো? এরকম লাইন ছিল। তো এইগুলা পড়ছে ওরা দুইজন।
তো পয়রা ইন্সপিরেশন নিয়ে তারা দুইজন দুইভাবে লিখছে এবং সে 1817 সালে লেখে এবং 1818 সালে এই কবিতাটা পাবলিশ করে এবং এটা খুবই জনপ্রিয় একটা কবিতা। এবার আসো আমরা পরবর্তীতে গিয়া এটা সনেট কেন, কি কি লাইন ব্রেক করছে, কি কি আছে সব ডিটেলস দেখব। এখন আমরা কবিতাটা একটু পড়লে বোঝা যাবে। সো ব্যাকগ্রাউন্ডের আরেকটা ব্যাপার হচ্ছে পলিটিক্যাল থিঙ্কিং, যে পার্সি বিশি শেলি সবসময় পলিটিক্যাল যারা আসলে ডোমিনেট করতো এটাকে হেট করতো। সো ওই যে তার যে আইডিয়াটা আছে যে পাওয়ার সবসময় থাকবে না, একটা সময় সব চলে যাবে, আমরা আর্টিস্টরা সারা জীবন বেঁচে থাকবো, যে এই পয়েমের মধ্যে যে আর্ট করে গেছে, এই স্ট্যাচুটা বানায় দিয়ে গেছে, স্ট্যাচুর মাধ্যমে সে জীবন্ত আছে কিন্তু ওই মানুষটা তো আর নাই। সো আর্ট জিনিসটা কি চিরকাল জীবন্ত থাকে, কিন্তু মানুষ যে অহংকার করে এটা থাকে না। সো তার এইসব আইডিয়া থেকে সে মূলত কবিতাটা লিখছে। মূলত যে পয়েট তার পারসিপশন থেকে সে আমাদের এই কবিতাটাকে বলছে। সো এখন আমরা ফার্স্টবার কবিতাটা পুরাটা পড়বো, বোঝার চেষ্টা করব, দেন সেকেন্ডবার যখন আবার পড়বো তখন আমি ফিগার অফ স্পিচ কোন জায়গায় কি কি এটা বলে দেব। কারণ যদি আমি একবার পড়ে এগুলা বুঝাইতে চাই তাইলে কবিতা প্লাস দুইটা তুমি মিনিং এগুলা পেস লাগায় ফেলবা। সো আগে কবিতাটা একবারে পড়বো, পইরা এটার সামারি থিমগুলো বলবো, দেন এই কবিতায় ফিগার অফ স্পিচ কি কি কিভাবে আইডেন্টিফাই করবা, কিভাবে স্ক্যান করবা, এই সব কিছু আমরা দেখবো। সো একটু ডিটেলস হবে ক্লাস, একটা কবিতার মাধ্যমে সব কবিতা আইডেন্টিফাই করতে পারবা এরকম ক্যাপাসিটি হবে ইনশাল্লাহ, এইটুকু ভরসা রাখতে পারো, ঠিক আছে। এবার আসো আমরা দেখি কবিতাটা। হ্যাঁ, কবিতাটার নাম কি? ওজিমান্ডিয়াস। সো ওজিমান্ডিয়াস কথাটার অর্থ কি আমরা যদি দেখি, এই ওজিম্যান্ডিয়াস এই দুইটা কথা আসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ ওজি বা এটার নাম হচ্ছে ওজিউম। হ্যাঁ, গ্রিক শব্দ ওজি বা ওজিউম, এটার মিনিং হইছে এয়ার, মানে কি বাতাস যেটাকে আমরা বলি। আর ম্যান্ডিয়াস, এই ম্যান্ডিয়াস কথাটার অর্থ হচ্ছে কি বলা যায় এটাকে, যে টু রুল শাসন করা। তো ওজিমান্ডিয়াস কথাটার মানে হচ্ছে টু রুল দ্য এয়ার, যে বাতাসকে শাসন করো। তার মানে কি বাতাসকে কি শাসন করা যায়? তার মানে টু রুল নাথিং, কিছুই রুল করে না। তো নামটাই আসলে আইরনিক্যাল ভাবে ইউজ হয়েছে, বুঝছো, নামটাই স্যাটায়ার করে ইউজ করা হয়েছে। এবার আসো আমরা এই ওজিমান্ডিয়াসকে একটু বলি। পার্সিবিশি শেলি প্রথমে কি বলতেছে, আমি প্রথমে কি বলবো একবার পড়া যাব, দেন দ্বিতীয়বার যখন পড়বো আমি বিভিন্ন ফিগার অফ স্পিচ বলবো। সো প্রথমবার অনেক কিছু জানার চেষ্টা করো না, জাস্ট মিনিং বুঝবা। তো সনেটে মূলত 2-3 রকমের সনেট আছে, একটা আছে পেট্রার্কান, একটা আছে শেক্সপিয়ারের লোক মানে কোয়াট্রেন করে থাকে, 3টা কোয়াট্রেন একটা কাপলেট। কোয়াট্রেন মানে কি 4 লাইন করে এক একটা প্যারা বা স্ট্যাঞ্জা আমরা যেটা বলি, 4 লাইন করে এক একটা স্ট্যাঞ্জা, 3টা স্ট্যাঞ্জা থাকে 12 লাইন, আর একটা কাপলেট 2 লাইনের, এটা থাকে হলো 14 লাইন। এটা হলো শেক্সপিয়ারিয়ান সনেটের নিয়ম। আমি টাইপস অফ সনেটের ক্লাস নিয়েছি, এটা দেখবা। আর পেট্রার্কান সনেট হচ্ছে 8 লাইন আর 6 লাইন, অক্টেভ আর সেস্টেট, ঠিক আছে। প্রথম 8 লাইনের একটা প্যারা, শেষের 6 লাইনের একটা প্যারা। তো এই জিনিসটা ওই পেট্রার্কান সনেটেরই কিছু নিয়ম ফলো করছে, যে প্রথম 8 লাইন এবং পরের 6 লাইন। প্রথম 8 লাইনে আমাদের যে কনফিউশন আছে এগুলো আসে, শেষের 6 লাইনে এটা নিয়ে কি করে সলিউশন প্রদান করে, সমাধান দেয়, ঠিক আছে। সো আমরা এই কবিতাটা ঠিক এইভাবেই দেখব। দেখো প্রথমে কি বলছে পার্সিবিশি শেলি, আই মেট আ ট্রাভেলার ফ্রম এ অ্যান্টিক ল্যান্ড। আচ্ছা, যাদের কাছে এটা নাই তারা কি করতে পারো, সামনে গুগলের একটা নিতে পারো, অথবা আজাদি একটু কষ্ট করে তুমি এই যে কবিতার লাইনগুলো চাইলে কমেন্ট বক্সে দিতে পারো, যারা দেখতেছে ওরা পুইরা দেখবে। আমি আবারও বলি, আই ম্যাট এ ট্রাভেলার বলতেছে কি, আমি একটা ট্রাভেলারের সাথে সাক্ষাৎ করেছিলাম, অ্যান অ্যান্টিক ল্যান্ড, যে কিনা অ্যান্টিক ল্যান্ড থেকে এসেছে। অ্যান্টিক কথাটার মানে কি অ্যানশিয়েন্ট। দেখো প্রথম লাইনটা কি, আই ম্যাট আ ট্রাভেলার, হ্যাঁ, যে কিনা আসছে কোথা থেকে, অ্যান্টিক। অ্যান্টিক কথাটার মানে কি অ্যানশিয়েন্ট, যে কি অ্যানশিয়েন্ট, প্রাচীন সময় থেকে আসছে। তো সে একটা ট্রাভেলারের সাথে মিট করছে যে কিনা ঘুরে বেড়ায়, এবং যে কিনা আসছে কোথায়, অ্যান্টিক ল্যান্ড। এখানে অ্যান্টিক ল্যান্ড বলতে বুঝাইছে যে ইজিপ্ট থেকে যে আসছে,
ঠিক আছে, যে ইজিপ্টকে বলা হচ্ছে অ্যান্টিক্ল্যান্ড, মিশরকে অ্যান্টিক্ল্যান্ড বলা হচ্ছে, যে কিনা ওইখান থেকে আসছে, ওই জিনিসটা দেখে আসছে, আমি তার সাথে মিট করছি এবং সে আমাকে বর্ণনা করতেছে সে আসলে কি দেখে আসছে। বুঝতে পারছো? ধরো তুমি তোমার ফ্রেন্ডের সাথে দেখা করছো যে কিনা ইজিপ্টে গেছিল এবং সে আইসা বর্ণনা করতেছে এই জিনিস দেখছি আমি। বুঝতে পারছো? সো এখানে সে একটা ট্রাভেলারের সাথে মিট করছে। সো এখন কোশ্চেন, হু ইজ দ্য ট্রাভেলার? ট্রাভেলারটা কে? ট্রাভেলার হলো এই যে ডিওডোরাস। পার্সিবিসি শেলি কি করছে? ডিওডোরাসের বই পড়ছে। তো ডিওডোরাস তো এক্সপিরিয়েন্স কইরা ব্যাখ্যাটা লেখছে। সো ডিওডোরাস তো একদম পুরা এক্সপ্লেইন করে রাখছে যে রামেসেস কে ছিল, এই মূর্তিটা কেমন দেখতে, এখন কি অবস্থা, সব লেখছে। কে লেখছে? এই ডিওডোরাস। সো এখানে পার্সিবিসি শেলি তো ডিওডোরাসের পুরো বইটা পড়ছে। সো এখানে বলছে আই মেট এ ট্রাভেলার। ট্রাভেলার বলতে এখানে কারে বুঝাইছে? ডিওডোরাসকে, যে আমি একজন ট্রাভেলারের সাথে মিট করছি যে কিনা অ্যান্টিক্ল্যান্ড, যে কিনা মিশর থেকে আসছে, ঠিক আছে, ইজিপ্ট থেকে আসছে। হু সেড, যে কিনা আমারে বলতেছে। এইবার আমাদের কবিতা বলবো। কে বলতেছে এখানে? ডিওডোরাস। ডিওডোরাস থেকে যেহেতু কাহিনী নিছে, সো এই কথাটা বলতেছে তার পারসিপশন থেকে। তো ডিওডোরাস আমাকে বলতেছে, কি বলতেছে? টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেগস অফ স্টোন। বলছে কি? টু ভাস্ট। ভাস্ট বলতে কি? বিশাল বড় বড় দুইটা জিনিস। কি দুইটা? কি? অ্যান্ড ট্রাঙ্কলেস। ট্রাঙ্কলেস কথাটা দেখো, ওয়ার্ডটা কি? ট্রাঙ্কলেস। ট্রাঙ্কলেস কথাটার মানে হচ্ছে যে উইদাউট বডি, যে এমন একটা স্ট্যাচু যে জায়গায় কোনো বডি নেই, বডি মাথা কিছু নাই, শুধুমাত্র কি আছে? দুইটা পাথরের পা আছে। কে বলতেছে? আমাদের ডিওডোরাস বলতেছে যে টু ভাস্ট, দুইটা বড় বড় পা মাথা ছাড়া আছে। কোথায়? বলতেছে স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, এবং এই দুইটা দাঁড়ায় আছে কোথায়? মরুভূমিতে। সো কি ব্যাখ্যা করছে একটু দেখো তো। সে বলতেছে যে পুরা মরুভূমির মাঝখানে দুইটা বিশাল বড় বড় পা দাঁড়ায় আছে, যেটার কোনো বডি নাই, এবং পাগুলা কিসের? পাথরের। সো এটা দ্বারা বোঝাচ্ছে যে আসলে ইজিপ্টিয়ানরা বিশাল বড় বড় পিরামিড তৈরি করে, দেখো না তো, তখনকার সময় এরকম বিরাট বড় একটা স্ট্যাচু তৈরি করছিল। সো ওই স্ট্যাচুর দুইটা পা এই পুরো মরুভূমির মধ্যে বিশাল দুইটা পা দাঁড়ায় আছে, উপরে কোনো বডি নাই, এবং পাটা দাঁড়ায় আছে কোথায়? এই মরুভূমির মধ্যে। পুরা মরুভূমির মধ্যে দুইটা পা, দূরের থেকে দেখলে এইটাকে দেখা যাচ্ছে। সো এইটুকু বর্ণনা করছে প্রথমে, যে টু ভাস্ট ট্রাঙ্কলেস, বডিবিহীন, লেগ অফ স্টোন, পাথরের তৈরি দুইটা পা, স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট, ডেজার্টের মধ্যে দাঁড়ায় আছে। প্রথমে আমরা এটা ব্যাখ্যা করছে। তো বুঝছো যে কি বুঝাইছে? নিয়ার দ্যাম, এবং এই পাগুলার সামনে, ড্যাম বলতে কি বুঝাইছে? পাগুলা। এই পাগুলার সামনে অন দ্য স্যান্ড, এই বালুগুলার মধ্যে কি আছে? হাফ সাঙ্ক। হাফ সাঙ্ক মানে কি? অর্ধ ডুবন্ত। ধরো বালুগুলা এই, আর অর্ধেক ডুইবা আছে মনে করো, মাথাটা এইটুকু, এই অর্ধেক ডুবন্ত, অর্ধেক ডুইবা আছে, অর্ধেক ভাইসা আছে বালুগুলার মধ্যে। হাফ সাং শাটার্ড ভাইজেজ। শাটার্ড কথাটার মানে কি? ছিন্ন বিচ্ছিন্ন বা ভাঙাচোরা। ভাঙাচোরা। ভাইজেস কথাটার মানে হচ্ছে ফেস। এই যে ভাইজেস, এই ভাইজেস কথার মানে হচ্ছে কি? ফেস। যে বলতেছে যে দুইটা পা মরুভূমির মাঝখানে দাঁড়ায় আছে, এবং পা দুইটার সামনে বালুর মধ্যে অর্ধ ডুবন্ত, মানে বালুগুলা ঢাইকা ফেলছে, অর্ধেক মাথাটা, অর্ধেক মুখটা ঢাকা, আর অর্ধেক ভাঙ্গাচোরা মুখটা দেখা যাচ্ছে। বুঝতে পারছো? যে মূলত হাফ সাং আর শাটার্ড ভাইজেস লাইস। লাইস মানে কি? পড়ে আছে। পা দুইটার সামনে ভাঙ্গাচোরা মুখটা, অর্ধেক বালুর নিচে, অর্ধেক বালুর উপরে কি আছে? পড়ে আছে। মানে বর্ণনা দিতেছে আমাদের। দেখো, চিন্তা করো, একটু ইমেজেরই চেষ্টা করো। হুজ ফ্রাউন। ফ্রাউন কথার মানে হচ্ছে মনে করো ব্রুগুলা, চোখের আমাদের যে ব্রুগুলা। হুজ ফ্রাউন অ্যান্ড রিঙ্কলড লিপ। রিঙ্কলড কথার মানে কি? ভাঁজ করা, এনে থাকি না? ভাঁজ করা লিপ, ভাঁজ করা ঠোঁট, এবং ব্রুগুলা কেমন? একটু কুচকানো, কুচকানো ব্রু, ঠোঁটগুলা ভাঁজ করা। অ্যান্ড স্নিয়ার অফ কমান্ড। স্নিয়ার কথাটার মানে কি?
স্নিয়ার কথাটা মানে হয়েছে যে মুখটা আর কি, যে নির্দয় নির্দয় কথাটা, যে এমনভাবে মুখ করা যেই মুখ করলে আসলে তোমাকে আসলে দেখতে অহংকারী অহংকারী লাগে। বুঝতে পারছো? যে বলতেছে স্নিয়ার অফ কোল্ড কমান্ড, এমনভাবে মুখ করে রাখছে এবং কমান্ড দিচ্ছে, মানে এইভাবে হাত দিয়ে কমান্ড দিচ্ছে এবং মুখটা কেমন তোমার একটু ভ্রু কুচকানো, একটু বাস করা, এবং এমন ধরনের ফেস যেই ফেস দেখলেই মানুষকে কি লাগে, সে একটা অ্যারোগেন্স মানুষ, সে একটা অহংকারী মানুষ। ধরো আইসা এইভাবে এইভাবে করতেছে, তো এইভাবে যখন করতেছে অন্য যারা আছে তারা তার কাছে কি দুধবাত, তাই না? তো মূলত আসলে দেখো ফেসিয়াল এক্সপ্রেশনটা দেখাইতেছে যে একটা আর্টিস্ট কিভাবে একটা মানুষের ফেসটা করছে, যেমন সে যেমন মানুষ ছিল ঠিক ওই রকম আঁকছে। তো পাথরের মধ্যে মূলত জীবন দিয়ে রাখছে আর্টিস্টরা, ঠিক না? এই জিনিসটা বুঝাইছে এখানে। দেখো যে বলতেছে যে দুইটা বড় বড় পা মরুভূমির মধ্যে, পায়ের সামনে অর্ধ ডুবন্ত বালুর অর্ধেক ডুইবা আছে আর অর্ধেক কি মাথা, মুখটা দেখা যায়, এবং মুখের এক্সপ্রেশনটা কেমন, ভ্রুগুলা কুচকানো, ঠোঁটগুলা একটু বাঁকা করে রাখছে বা বাস করে রাখছে, এবং স্নিয়ার বলছে নির্দয়ের মতো তাকায়া সে কোল্ড কমান্ড দিচ্ছে, যে মানুষদের কি করতেছে কমান্ড দিচ্ছে যে এইটা করো, বা তার আর্মিদের কমান্ড দিচ্ছে। এরকম একটা ফেসিয়াল এক্সপ্রেশন মাটির মধ্যে পইরা আছে অর্ধডুবন্ত অবস্থায়। টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশন রিড, এটা দ্বারা বোঝায়, এটা আমাদের বলে যে একজন স্কাল্পটরকে যে কিনা মূলত খোদাই করে আঁকে বা যে কিনা এই ভাস্কর্যগুলো তৈরি করে তাকে বলতেছে কি স্কাল্পটর। তো বলতেছে এইটা আমাদের বলে যে যেইভাবে আসলে ফেসিয়াল এক্সপ্রেশনটা দিয়ে রাখছে, এইটা আমাদের বলে যে আঁকছে এইটা বা যে খোদাই করে বানাইছে পাথরের মধ্যে, ওয়েল দোজ প্যাশন রিড, সে এই রামেসেসকে খুব ভালো মতো পইরাই লিখছে। কারণ রামেসেস যেমনভাবে মানুষের দিকে তাকাইতো, যেভাবে কমান্ড করতো, পুরো ফেসিয়াল এক্সপ্রেশনগুলো পর্যন্ত ওইভাবে রাখছে, যেটাকে দেখলে মনে হয় অহংকারী অহংকারী। যে ভ্রু বাজ করা, রিঙ্কেল লিপ, স্নিয়ার অফ কোল্ড কমান্ড, এটা দ্বারা বোঝাচ্ছে যে এই রামেসেস রাজা কতটা নিজেকে প্রাইড, হুব্রিস যেটা বলে এক্সেসিভ প্রাইড, নিজেকে খুবই অহংকারী অ্যারোগেন্স ভাবত, বা তার মানে ফেসে সবসময় অ্যারোগেন্স থাকতো, ফেসে সবসময় অহংকারী অহংকারী ভাব থাকতো। এই সব কিছু এটার মধ্যে ফুটায় তুলছে, এবং এইটা দ্বারা বোঝায় যে এটা তৈরি করছে, খোদাই করে আঁকছে, সে কতটা ভালো আর্টিস্ট এবং সে কতটা ভালোভাবে এই রামেসেসকে পড়ছে। কারণ রামেসেসের এই প্যাশনগুলা বইঝা তার এই স্কাল্পচারের মধ্যে এই প্যাশনগুলা ফুটায় তুলছে। বুঝতে পারছো? তো এখানে এটা বলতেছে। এরপরে কি বলছে দেখো, হুইচ ইয়েট সারভাইভ, এই যে আর্টিস্টটা আইকা গেছে, এই যে তার যে ফেসিয়াল এক্সপ্রেশন এইটা এখনো বেঁচে আছে, বাট ওই মানুষটা কিন্তু বাইচা নাই, ওই মানুষটা কিন্তু মরে গেছে। ওই মানুষের অহংকারগুলা যে করতো, আর্টিস্ট তার এই ফেসিয়াল এক্সপ্রেশনগুলা রাইখা দিছে। সো এই যে এক্সপ্রেশনগুলা বা এই যে ইয়াটা আছে, এইটা এখনো কি আছে, এই স্ট্যাচুটা এখনো সারভাইভ করতেছে, ভাঙ্গা যদিও এখনো সারভাইভ করতেছে। অ্যান্ড স্টাম্পড অন দিজ লাইফলেস থিং, এবং এই স্কাল্পচার যে আছে সে কি করছে, এই পাথরের মধ্যে যেটা কিনা লাইফ নাই, যেটা জীবন নাই, এই জীবনহীন জিনিসের মধ্যে জীবন দিয়ে রাখছে। এটা কেই পারে? একজন আর্টিস্ট পারে। এখানে আর্টিস্টদের প্রশংসা করতেছে যে যেই ব্যক্তি এত অহংকারী ছিল এই ব্যক্তি তো নাই, কিন্তু এই ব্যক্তির অহংকারগুলা একটা লাইফলেস থিং, একটা পাথরের মধ্যে লাইফ দিয়া রাখছে। কে দিয়ে রাখছে? আর্টিস্ট। বুঝতে পারছো? সো তোমার অহংকার, তোমার ক্ষমতা, তোমার পাওয়ার একদিন থাকবো না, কিন্তু আর্টিস্টদের কাজ সবসময় বেঁচে থাকবো। সো এখানে একটা মেসেজ পাবা। ঠিক আছে, যাই হোক, তো মূলত এখানে দেখাচ্ছে যে রাজা কেমন, এবং পাশাপাশি আমাদের আর্টিস্টের একটু প্রশংসা করতেছে। বুঝতে পারছো? বলতেছে কি দ্য হ্যান্ড বলতে কি বুঝাইছে? যেই হাতটা। কোন হাতটা? মূলত এই হ্যান্ড বলতে বুঝাইছে কারে? আমাদের এই স্কাল্পচারে যেই হাতটা মকড। আচ্ছা, মকড বলতে আমরা বুঝি মানুষকে টিটকারি করা, কিন্তু এখানে মকড বলতে বুঝাইছে কপিড। ওই সময়ে মকডের মিনিং ছিল কপি করা। বলতেছে দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, মূলত একটা হাত, একটা স্কাল্পচার মূলত কি করছে?
এই রুলারের যে প্যাশন আছে, মুখের যে আবেগগুলো আছে, এই জিনিসটারে কি করছে, কপি করছে। কোন জায়গায়? পাথরের মধ্যে। বলতেছে দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, এই এক্সপ্রেশনগুলো কি করছে, কপি করছে। অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফ্যাড, এবং মূলত ওই রামেসেস রাজা যে ছিল তার যেই হার্ট বলতে বুঝেছে ইমাজিনেশন, সে যেমন চাইতো এই সব কিছু এই মূর্তির মধ্যে ফুটায় তুলছে। বুঝছো? তো মূলত এখানে দেখাইছে যে অহংকারী রাজা সে কতটা অহংকারী ছিল। সে মানুষটা যখন কমান্ড দিত তার ফেস দেখেই বোঝা যেত সে কত বড় অহংকারী। সে সবাইরে কমান্ড দিত, ঠিক আছে, এবং বড় বিশাল বড় ভাস্কর্য দাঁড়ায় আছে। তো এখানে মূলত এই প্রাইড করা রাজার থেকে মূলত গুরুত্ব দিয়েছে কারে বেশি? আর্টিস্টে। আচ্ছা যাই হোক, আমরা পড়লে আরো জানবা। বলতেছে এইটুকু পর্যন্ত আমাদের। এখন তোমার মধ্যে একটা কোশ্চেন না, ভাইয়া পড়তেছেন এই জায়গায় এক্সপ্রেশন দিতেছে, আসলে কি বুঝাইতে চাইতেছে মেসেজে? আমি তো মেসেজে এখন বুঝি নাই। এই রাজা প্রাইড, অহংকারী, এইটুক বুঝলাম। এই পুরো এইটুক সময়ে আমি এইটাই বুঝছি কি, এই রাজাটা কি অনেক অহংকারী, সে মানুষের কমান্ড দেয়, সে নির্দয়, এইটুকু বুঝছো। এখন আসো এটা দ্বারা কবি কি বুঝেছে? এই প্রথম 8 লাইনে আমাদের কনফিউশন করে রাখছে। এবার লাস্ট 6 লাইনে এসা সনেটের নিয়ম হচ্ছে সলিউশন দেয়, যে আমরা এতক্ষণ নদীর আগ্রহে যেই মেসেজটা পাওয়ার জন্য বসে আছি, এই মেসেজটা লাস্ট 6 লাইনে দিবে। কি দিবে? বলতেছে অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল দিস ওয়ার্ডস অ্যাপিয়ার। প্যাডেস্টাল মানে কি? প্যাডেস্টাল হচ্ছে একটা মূর্তি যখন বানায়, এই মূর্তির নিচে দেখো একটা পাথরের তৈরি একটা কিছু থাকে, এবং এই পাথরের উপরে কি হয়? মূর্তিটা বানায়। তো তুমি যদি এই মূর্তিটাকে চিন্তা করো, আমি যদি আঁকি একটু, যদিও খাতারনাক ড্রয়িং, এটা হলো কি প্যাডেস্টালটা, যেটার উপরে মূর্তির 2টা পা দাঁড়ায় আছে, এই 2টা পা দাঁড়ায় আছে, আর সামনে অর্ধ ডুবন্ত একটা মুখ আছে, ঠিক আছে, আর চারপাশে শুধু মরুভূমি আর মরুভূমি। বলতেছে এই প্যাডেস্টালটা, এই প্যাডেস্টালের এইখানে কিছু লেখা আছে, যে লেখাটা আমাদের ফোকাস করতে বলতেছে, যে অ্যান্ড অন দ্য প্যাডেস্টাল, এই প্যাডেস্টালের মধ্যে কি বলছে? দিস ওয়ার্ডস অ্যাপিয়ার, কিছু ওয়ার্ড আমরা দেখতে পাচ্ছি, কিছু সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। সেটা কি? এটা হইছে মাই নেম ইজ ওজামান্ডিয়াস। এখানে লেখা কি? মাই নেম ইজ ওজামান্ডিয়াস, আমার নাম ওজামান্ডিয়াস। হ্যাঁ, দ্য কিং অফ দ্য কিংস, আমি হলাম রাজাদের রাজা। লুক এট মাই ওয়ার্কস। সো এইটা মূলত যখন ছিল হাত দিয়ে এইভাবে দেখা রাখছিল, কমান্ড দেওয়া, হাত দিয়ে এইভাবে দেখানো, এইভাবে বানাইছিল স্ট্যাচুটা। তো স্ট্যাচুটা বানাইয়া নিচে লেখা দিছিল আই এম দ্য ওজিমান্ডিয়াস, দ্য কিং অফ দ্য কিংস, আমি রাজাদের রাজা, দেখো আমার কাজ। এটা দ্বারা বুঝাইছে আমার এই যে চারপাশের যে কাজ আছে, এই কাজটা দেখো, আঙ্গুল দিয়ে দেখাইতেছে। তার মানে তখন অনেক বড় সাম্রাজ্য ছিল, বুঝতে পারছো? তো এই লেখাটা এখানে এখনো লেখা আছে যে আম দ্য মাই নেম ইজ ওজামান্ডিয়াস, কিং অফ কিংস, লুক এট মাই ওয়ার্কস। ইয়ে মাইটি, ইয়ে বলতে বুঝাইছে ইউ। এটা আগেরকার সময়ে কবিরা ছন্দ মিলানোর জন্য ইয়ে মাইটি, মাইটি মানে কি? হে শক্তিশালী। পরবর্তীতে সে বলতেছে পরবর্তী জেনারেশনদের সে মেসেজ দিচ্ছে, হেই যে পরবর্তী যারা আসতেছো, দেখো আমার এইগুলা দেখো, অ্যান্ড ডেসপায়ার, এবং আমার এই ক্ষমতা দেখা তোমরা কি করো? হতাশ হবা, আমি কতটা শক্তিশালী ছিলাম। এটা লেখা গেছে এইখানে, মানে প্যাডেস্টালে, বুঝতে পারছো? 2000 বছর আগে এই বেচারা এত শক্তিশালী ছিল, এই বেচারা মনে করতো পৃথিবীতে তার থেকে বড় শক্তিশালী কেউ আসবো না। তো সে এইখানে লেখা গেছিল আমি ওজামান্ডিয়াস, রাজাদের রাজা, আমার কাজ দেখো। এই যে তোমরা যারা ভবিষ্যতে আসবা তারা আমার মতো হইতে পারবা না, তোমরা আমার নিয়ে কি করবা? হতাশ হবা যে সে কত কিছু করে গেছে। এইটা লেখা ছিল এখানে। এখন আসো মেইন মিনিংয়ে। এটা যে লেখা গেছে, এখন যদি তাকাও, বেটার আছে কি? 2টা পা, মাথাটা ভাঙ্গা চুরা পড়ে আছে, চারপাশে মরুভূমি। তার যে সাম্রাজ্য ছিল সবগুলো এখন কি হয়ে রয়েছে? মরুভূমি, বালুতে পড়ে রয়েছে। তো এটা যখন সে দেখাইতেছে আমার রাজ্য দেখো, রাজ্যে আছে কিছু, পুরোটা কি আছে? বালু না? তো তার মানে কি? তার কিছুই নাই। তো সে যখন এই কথাগুলো বলতেছে, এটা কি হয়ে গেছে? আইরনি না? তখনকার সময় তার কাছে কথাগুলো কি ছিল? ঠিক, যে আমার রাজ্য দেখো। বাট এখন যখন তুমি এটা পড়তেছো, তোমার কাছে কি লাগতেছে? চারপাশে মরুভূমি, এর আবার সাম্রাজ্য কিসের? সো আইরনি মানে কি? ডাবল মিনিং। যে আমি যখন বলবো আমার সাইড দিয়ে একটা মিনিং, তুমি যখন দেখবা তোমার সাইড দিয়ে আরেকটা মিনিং। তো সে যখন বইলা গেছে তার সম্পূর্ণ রাজ্য আছে, সে এটা দেখাইতেছে অহংকার কইরা,
বাট এখন যখন আমরা পড়তেছি কি লাগতেছে, এই বেটা কি আমাদের সাথে মজা করে, হাস্যকর ব্যাপার, বুঝছো? তো দেখো মেসেজটা আসছে কি আমাদের কাছে আইরনিক্যাল, যে তার ওই সময় হয়তো ক্ষমতা ছিল, কিন্তু 2500 বছর পর আইসা, 3000 বছর পর আইসা আমরা যদি দেখি তার ওই জায়গাটা পুরোটা মরুভূমি, এবং তার যে মূর্তিটা আছে এটাও ভাঙ্গাচুরা অবস্থায় আছে। সো সে তো নাই, সে তো মারাই গেছে। তো এই যে কথাগুলা, যে এটা দ্বারা কি বুঝাইছে, যে চিরকাল আসলে মানুষের ক্ষমতা থাকে না। সো এটা নিয়ে এত অহংকার করার কিছু নাই, বুঝতে পারছো? সো এই যে সলিউশন দিচ্ছে, তো এই কথাগুলা বলছে, এবং এবার নিচে বলতেছে নাথিং বিসাইডস রিমেইন, কিন্তু এখন কিছুই নাই। সে তো এই কথাগুলো বইলা গেছে, বাট এখন যদি দেখি আশেপাশে কিছুই নাই, সব খালি, সব মরুভূমি। বলতেছে রাউন্ড অ্যান্ড ডিকে, চারপাশে শুধু ক্ষয় আর ক্ষয়। সে যে জায়গায় দাঁড়ায় আছে চারপাশে ক্ষয় আর ক্ষয়, তার নিজের মূর্তিটাও ক্ষয় অবস্থায় আছে। অফ দ্য কলোসাল, কলোসাল বলতে বোঝায় কি, ম্যাসিভ, অনেক বড়। র্যাক, র্যাক বলতে কি বোঝাচ্ছে, রুইন, এত বড় শাসন। ঠিক আছে, বলতেছে যে অফ দ্যাট কলোসাল র্যাক, যার কিনা এত বড় শাসন, ম্যাসিভ রুইন, এত বড় শাসন ছিল, এত বড় রাজ্য ছিল, বাউন্ডলেস এন্ড বেয়ার, এখন এগুলা কি হয়ে গেছে, সবই একেবারেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিচ্ছু নাই, বেয়ার, একদম খালি, অনুর্বর অবস্থায় আছে। দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ড স্ট্রেচ ফার অ্যাওয়ে, এখন শুধু সমান খালি বালু দেখা যায়, যত দূর তাকানো যায় সব দিকে শুধু বালু আর বালু, তার মানে তার এখন আর কিচ্ছু নাই। সো এইটা দ্বারা কি বুঝাইছে দেখো, তুমি যদি এইটার মেসেজের কথা চিন্তা করো, এই থিমটা, এই কবিতাটা দ্বারা কি বুঝাইছে, দ্য ইমপারমানেন্স অফ পাওয়ার, যে পাওয়ার সবসময় পার্মানেন্ট থাকে না। আজকে তুমি শক্তিশালী, কালকে তুমি কিছুই না। ঠিক আছে, আজকে তোমার অবস্থা কি, খুবই ভালো, আগামীকালকে তুমি কিছুই না। যেমন বর্তমান সরকারের অবস্থা তুমি যদি দেখো, যে এই কিছুদিন আগে যে ছিল, তারে দেখলে মনে হয়েছে না কত প্রাইড, এক একজন এক একভাবে অত্যাচার করতেছিল, মনে হয়েছে এদের মতো আর কেউ শক্তিশালী আসবো না। এখন যদি তুমি দেখো তাদের মতো শক্তিশালী নেই, তুমি যখন পড়বা তোমার কাছে কি লাগবো, হাস্যকর লাগবো না ব্যাপারটা? সো এই জিনিসটাই বুঝেছে, ইমপারমানেন্স অফ পাওয়ার। সো পাওয়ার নিয়ে কখনো অহংকার দেখাবা না, এইটা একটা মেসেজ দিছে আমাদের। দ্য হুব্রিস অফ কিং, হুব্রিস বলতে কি, প্রাইড, এক্সেসিভ প্রাইড, মানে প্রচুর অহংকার ছিল এই রাজার, এখন আছে কিছু নাই। তা বলতেছে পাওয়ার অফ নেচার অ্যান্ড টাইম, সময় এবং প্রকৃতির পাওয়ার দেখাইছে। তোমার অনেক পাওয়ার থাকতে পারে, আজকে 10 বছর 20 বছর 20 বছর পরে প্রকৃতি তোমার সব কায়রা নিব। যেমন ওর এত বড় সাম্রাজ্য ছিল, প্রকৃতির কারণে এখন এটা কি পুরোটা মরুভূমি হয়ে আছে, এবং সময়ের সাথে সাথে তার কিছুই নাই, শুধু মূর্তি দুইটা পড়ে আছে, যেটা নিয়ে মানুষ হাস্যকর, যে আজকে তুমি যতই পাওয়ার ছিল একটা সময় তোমার নিয়ে মানুষ হাসতেও পারে। সো এমনভাবে কথা বলো না, এমনভাবে মানুষকে ট্রিট করো না যাতে খারাপ হয়। আরেকটা আছে আইরনি অ্যান্ড মকারি, পুরাটা কবিতাই দেখো আইরনি এবং মকারি, মানে কি, ফানি। নামটা দেখো, নামটাই তো ফানি, যে রুল অফ দ্য এয়ার, কি বাতাসে রুল করেছে, বাতাসে কি রুল করতে পারে? এই ওজামান্ডিয়াস কি বাতাসে রুল করতে পারতেছে? মানে রুল অফ নাথিং, কিছুই রুল করে না, দেখাইছে সে সব রুল করে, কিন্তু কিছুই রুল করে না এখন। ঠিক আছে, তার এমন শক্তি ছিল তখন ওজামন্ডিয়াস রুল অফ এয়ার হিসেবে ইউজ করতো, যে আমি বাতাসকেও শাসন করতে পারি। কিন্তু এখন যদি দেখো রুল অফ নাথিং, কিছুই রুল করে না, সামনে মরুভূমি, এই বেচারও নাই, আছে খালি মূর্তি। তো পুরাটাই ফানি, আইরনিক্যাল একটা মিনিং, এবং মকারি, এটাকে নিয়ে কি করা হয়েছে, একটু মক করা হয়েছে, হাস্যরসিকভাবে তুলে ধরা হয়েছে। সো এগুলো হচ্ছে আমাদের এই পয়েমের থিম। আশা করি এই পয়েমটা তোমরা বুঝছো। পয়েম বুঝতে অসুবিধা হয়েছে কিনা এবার একটু বলো দেখি। এবার আসো আমরা আস্তে ধীরে ফিগার অফ স্পিচ, লিটারি টার্ম এগুলো পড়বো। একটু জানাও পয়েমটা বুঝতে অসুবিধা হয়েছে কিনা, এইটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানাও, একটু কনফার্ম করো। এই পয়েম যতটুকু পড়ছি, এই পয়েমটা বুঝতে তোমাদের অসুবিধা হয়েছে কিনা একটু জানাও, একটু জানাও। হ্যাঁ, একটু কমেন্ট করো, একটু কমেন্টে সেন্ড করো যে আসলে এই পয়েমটা বুঝছো কিনা, যতটুকু পড়াইছি। এবার আসো আমরা পয়েমের ফিগার অফ স্পিচ আরো যা যা আছে এগুলো আইডেন্টিফাই করব। হ্যাঁ, এই পয়েমটা বুঝতে সমস্যা হয়েছে কিনা একটু জানাও আমাকে। পয়েম এবং পয়েমের থিম বুঝছো কিনা একটু জানাও, একটু জানাও, কমেন্টে একটু জানাও। বুঝছো? খাদিজা খানম, ঠিক আছে, বুঝছো। আর কারো সমস্যা নাই?
আচ্ছা, পারভিন আক্তার, বুঝছো, ঠিক আছে। সো এবার আসো আমরা লিটারারি ডিভাইস বা যেটা বলছি, আমরা একটু ফিগার অফ স্পিচ গুলা দেখি, তারপর আস্তে আস্তে আমরা স্ক্যান দ্য পোয়েম বা এটার যেই মেইন মিনিং গুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। আচ্ছা আসো, এই জায়গার মধ্যে কিছু ফিগার অফ স্পিচ বা লিটারারি টার্মস যেগুলো আছে সেটা পাবা। সেটার নাম হচ্ছে, প্রথম যেটা সেটা হচ্ছে কি আইরনি। আইরনিটা কি? ওই যে বললো লুক এট মাই ওয়ার্ডস, আমার কাজ দেখো, ঠিক আছে। ইউ মাইটি, তুমি হয়তো ভবিষ্যতে কি হবা, শক্তিশালী হবা, কিন্তু আমারে দেখে কি করবা, হতাশ হবা। এই যে কথাটা বলছে, সে যখন বলছে তার কাছে একটা মিনিং, কিন্তু তুমি যখন পড়তেছো মিনিংটা কেমন দাঁড়াইছে, উল্টা কথা না, যে এমন বলছে কি বুঝাইতেছে। সো এটাকে বলা হচ্ছে আইরনি। আইরনি হচ্ছে যে একটা বলবে কিন্তু মিনিং দুইজনের কাছে দুই পারসিপশন যাবে। ধরো সাপোজ আমার কাছে একটা স্টুডেন্ট আসলো, তো সে মনে করো ফেল করছে, তার আমি বললাম তুমি যা রেজাল্ট করছো আমাদের কলেজের নাম তো উঠাই দিবা। সো আমি যখন এই কথাটা বলছি আমাদের কলেজের নাম সব জায়গায় কি করবা, ছড়াই দিবা, এটা যখন বলছি আমি বলছি কোন মিনিংয়ে, আমি কিন্তু বলছি সে যে খারাপ করছে এইটা, কিন্তু তুমি যখন এটা শুনবা তুমি তার ওর রেজাল্ট জানো, তোমার কাছে কি মনে হবে, আরে খেয়েছি স্টুডেন্ট জানি কত ভালো। সো আমি যখন একটা কথা বলবো আমার কাছ থেকে একটা মিনিং, তোমার কাছ থেকে আরেকটা মিনিং, এরকম যখন ডাবল মিনিং হয় এটাকে আমরা বলি আইরনি। সো এখানে আইরনি কি, লুক এট মাই ওয়ার্ডস, আমার কাজ দেখো, ঠিক আছে, এবং তুমি ভবিষ্যতে হতাশ হবা। তো সে যখন তার কাছে এক মিনিং, আমরা যখন পড়তেছি, সো এটা হচ্ছে আইরনি। সো আমরা একটা ফিগার অফ স্পিচ পাইলাম। তারপর আছে অ্যালিটারেশন। অ্যালিটারেশন কি? আচ্ছা, ফিগার অফ স্পিচ অ্যালিটারেশন। অ্যালিটারেশন মানে কি? অ্যালিটারেশন মানে হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড উইদিন আ লাইন। একটা লাইনের মধ্যে কনসোনেন্ট সাউন্ড যখন রিপিট হবে, তুমি যদি দেখো এখানে আমরা যদি দেখি 4 লাইনে একটা কি আছে দেখো, কোল্ড কমান্ড, কোল্ড কমান্ড আছে। সো এই যে সাউন্ড দুইটা রিপিট হয়েছে না, সো একটা লাইনের মধ্যে যখন এই যে কনসোনেন্ট সাউন্ড দুইটা রিপিট হবে এক লাইনের মধ্যেই, একটা লাইনের মধ্যে যেই লাইন পড়বা ওই লাইনের মধ্যেই যখন দুইটা সাউন্ড থাকবে, এগুলাকে বলা হয় অ্যালিটারেশন, যেটাকে বলা হচ্ছে রিপিটেশন অফ কনসোনেন্ট সাউন্ড উইদিন আ লাইন। এটা আমি আমার মতো করে ইজি এক্সাম্পল দিছি, ইজি সংজ্ঞা বলছি। সো বইয়ে আর অন্যরকম সংজ্ঞা পাইতে পারো, বাট এইটাই হচ্ছে মেন, যে সাউন্ড সেম সাউন্ড হয় কিনা, যদি কনসোনেন্ট সাউন্ড হয়, সেম কনসোনেন্ট সাউন্ড হয়, সেটার ক্ষেত্রে আমরা কি বলি, অ্যালিটারেশন। আর যদি ভাওয়েল সাউন্ড হয় সেটাকে আমরা বলি অ্যাসোনেন্স, বাট এখানে আছে অ্যালিটারেশন। ক্লিয়ার? এলে একটা ফিগার অফ স্পিচ পাইলাম। এরকম আরেকটা লাইনে পাবা, যেমন এই যে বাউন্ডলেস, লাস্টের দিকে লাইনটা যে 13 নম্বর লাইন, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার। দেখো বা সাউন্ড দুইবার আসছে না একই লাইনে, সো এটাও কি অ্যালিটারেশন। ক্লিয়ার? সো আমরা এখানে দুইটা ফিগার অফ স্পিচ পাইলাম। 3 নাম্বার যেটা, সেটা হলো ইমেজারি। দেখো ইমেজারি জিনিসটা কি? ইমেজারি জিনিসটা হইছে যে যখন কবি লেখার মাধ্যমে আমাদের সামনে কি করে একটা আমার সামনে, হ্যাঁ, ধরো সাপোজ ইমেজারি হইল কি, যে আমরা যখন কবিতার লাইন পড়বো, কবিতার লাইন পড়া মনে হবে আমার সামনে একটা ইমেজ তৈরি হয়েছে। দেখো এই কবিতার লাইনগুলো যখন তুমি পড়তেছো, ওই কবিতার লাইনটা যখন তুমি পড়ো মনে হচ্ছে না যে আসলে এই বালুর সামনে দুইটা ভাঙ্গা পাথরের পা দাঁড়ায় আছে, মাঝখানে অর্ধডুবন্ত অবস্থায় বালুর মধ্যে একটা মুখ আছে, যে মুখটা ভাঙ্গাচোরা, মুখটা দেখতে অহংকারী লাগতেছে, দেখতেছো না, একটা ইমেজ তৈরি হচ্ছে না তোমার, এটাকেই বলা হচ্ছে ইমেজারি। এবং ইমেজারির মধ্যে স্পেশালি এটাকে বলা হয় অকিউলিয়ার ইমেজ। অকিউলিয়ার ইমেজ কি? যেই ইমেজগুলা, যেই লাইনগুলা পইরা তুমি কল্পনায় ওই ইমেজটা দেখতে পারবা, এগুলাকে বলা হয় অকিউলার ইমেজ। আরো ইমেজ আছে, যেমন জন কিটস পড়লে পাবা অডিটরি ইমেজ, যেই লাইনগুলো পড়লে মনে করে শো শো শব্দ, তুমি আওয়াজ শুনতেছো, লাইনগুলো পড়লে এমন হয় যে ওইখানে খুব মৃদুমন্দ বাতাস বইতেছে, শো শো শব্দ করতেছে, যেমন ড্যাফোডিলে যখন পড়ছো মনে হচ্ছে না তুমি শব্দ শুনতেছো, এরকম মনে হয়, ফিল করতে পারবা, ওইগুলাকে বলা হয় অডিটরি ইমেজ। যাই হোক, আমাদের এই জায়গায় ইমেজারি ইউজ করছে কি ইমেজ? অকিউলার ইমেজ, যেটার মানে হচ্ছে যেইটা দেখতে আমরা লাইনগুলা, কবিতার লাইনগুলো পড়ে আমরা কি করতেছি, কল্পনায় দেখতে পারতেছি। আমি যখন লাইনগুলো পড়ছি তোমার কাছে মনে হয়েছে না আসলে মরুভূমির মাঝখানে দুইটা পা, নিচে অর্ধডুবন্ত অবস্থায় একটা মুখ, অহংকারী একটা মুখ, ঠিক আছে, সামনে শুধু মরুভূমি, আসছে না? তো
পয়েট যখন এইভাবে ভিজুয়াল ইমেজ তৈরি করে আমাদের মধ্যে লেখার মাধ্যমে, এটাকে আমরা বলি ইমেজারি, স্পেশালি অকিউলার ইমেজ। সো আমরা কয়টা পাইলাম? 3টা পাইলাম ফিগার অফ স্পিচ। এরপরে যেটা আছে সেটাকে আমরা বলতেছি এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট মানে কি? এনজাম্পমেন্ট মানে হচ্ছে কিছু লাইন আছে দেখবা, এই লাইনগুলা শেষে ফুল স্টপ নাই, এই লাইনগুলা কন্টিনিউয়াসলি চলতেছে, শেষ হইতেছে না। ধরো এখানে যদি তুমি একটু লাইন দেখো, এই যে কি আছে দেখো, হাফ স্যাং শ্যাটার্ড ভাইজেস লাইস হুজ ফ্রন অ্যান্ড রিঙ্কেল লিভ অ্যান্ড স্নিয়ার অফ কোল্ড। দেখো এই লাইনটা মিনিং পুরো 2টা লাইন পড়তে হইছে আমাদের, একটা লাইনে মিনিংটা শেষ হয় নাই। আমি এটা লেখা দেখাই তাহলে ইজিলি বুঝবা, অনেকের কাছে এটা নাই। তুমি যদি দেখো এটা কি, হাফ সাঙ্ক অর্ধডুবন্ত, আর শাটার্ড, হ্যাঁ শাটার্ড মানে কি বলছিলাম মনে আছে? শাটার্ড ভাইজেস, ঠিক আছে, ভাইজেস। তারপরে কি বলতেছে? লাইস, হ্যাঁ লাইস, হুজ ফ্রোন। দেখো এমনি এই জায়গায় একটা লাইন, কিন্তু এই লাইনটা শেষ হয় নাই। এন্ড কি আছে? রিঙ্কেলড লিভ। দেখো এই লাইনটা কিন্তু এই লাইন জায়গায় গিয়ে ফুল স্টপ খায় নাই বা শেষ হয় নাই, লাইনটা কি পরবর্তী লাইনে চলে গেছে মিনিংটা বোঝার জন্য। সো এমন যদি লাইন হয় যে একটা লাইনে শেষ হয় না, কমা হইতে হইতে 2-3টা লাইনে চলে গেছে, এই টাইপের লাইনগুলোকে বলা হয় এনজাম্পমেন্ট। এনজাম্পমেন্ট বলতে আমরা কি বুঝি? যে কন্টিনিউয়াস অফ এ সেন্টেন্স বিয়ন্ড লাইন ব্রেক, কোনো লাইন ব্রেক ছাড়াই যখন বইলা যাইতেছে তো বইলা যাইতেছে, এরকম কোনো জায়গায় ফুল স্টপ টুল স্টপ কিচ্ছু নাই, খালি বইলা যাইতেছে, কোন জায়গায় গিয়ে যে শেষ হইতেছে বুঝা যাইতেছে না, এই টাইপের গুলাকে বলা হয় এনজাম্পমেন্ট লিটারি টার্ম। ঠিক আছে, গেল আমাদের কয়টা? 1টা 2টা 3টা 4টা। দেখো এইগুলা বাইর করার জন্য কোনো কবিতা জানা লাগে না, কবিতার মধ্যে দেখবা লাইন শেষ হয় নাই মানে এটা এনজাম্পমেন্ট। ঠিক আছে, লাইনগুলা পড়া মনে ভিজুয়াল ইমেজ হইতেছে, এটা ইমেজারি। এটা পড়ার জন্য কি কোনো বোঝা লাগে? লাইন পড়েই তুমি বুঝবা। অ্যালিটারেশনও বোঝার জন্য তোমার কবিতা বোঝা লাগে না। অ্যালিটারেশন দেখো, কনসোনেন্ট সাউন্ড কোন জায়গায় আছে, ফিগার অফ স্পিচ যখন আসবা আগে খুঁজবা অ্যালিটারেশন। কনসোনেন্ট সাউন্ড রিপিট হয়েছে তার মানে অ্যালিটারেশন, বাউল সাউন্ড রিপিট হয়েছে তার মানে অ্যাসোনেন্স। বুঝতে পারছো? সো এগুলো তুমি নিজেই পারবা। আরেকটা আছে কি, ক্যাজুরা। ক্যাজুরা কি? ক্যাজুরা হলো একটা লাইনের মাঝখানে ফুল স্টপ দিয়ে দিছে। ধরো এই লাইন শেষ হয় কখন? শেষে গিয়া, কিন্তু দেখা গেছে লাইনের মাঝখানেই ফুল স্টপ বয়ে গেছে, এমন টাইপের জিনিসটা হলো কি ক্যাজুরা। ধরো সাপোজ আমাদের 3rd লাইনে তুমি যদি দেখো, স্ট্যান্ড ইন ডেজার্ট দিয়ে ফুল স্টপ দিছে, দেওয়ার পরে এরপরে লিখতেছে নিয়ার দ্যাম। এই যে দেখো ফুল স্টপ দিয়ে দিছে না, তার মানে এই জায়গায় কিন্তু আমার লাইন শেষ, কিন্তু এই লাইন কিন্তু এখানে শেষ হয় নাই, পুরোটা শেষে কমা দিয়ে আবার পরের লাইনে গেছে। তার মানে এই যে মাঝখানে যখন ফুল স্টপ দিয়ে লাইনটা শেষ করে ফেলে, এইগুলাকে বলা হয় ক্যাজুরা। ঠিক আছে, ক্যাজুরা। সো এমন লাইন তুমি আরো মাঝখানে পাবা। ঠিক আছে, লাস্টে যদি তুমি তাকাও, শেষের দিক দিয়ে তুমি যদি তাকাও, যেমন ওই যে নাথিং বিসাইড রিমেন, আর কিছুই নাই, ওই গানে গিয়ে থামছে, থামার পরে আবার বলতেছে রাউন্ড দ্য ডিকে, এরকম একটা লাইন আছে না, দেখো লাস্টে দেয়া যে নাথিং বিসাইড রিমেইনস, ফুল স্টপ দিয়ে থামছে, তারপর বলতেছে কি রাউন্ড দ্য ডিকে। সো এই যে থাইমা গেছে না, তো একটা লাইনের মাঝখানে যখন থামে এটাকে আমরা বলি ক্যাজুরা। সো দেখো আইরনি পাইলাম, অ্যালিটারেশন পাইলাম, ইমাজিনারি পাইলাম, এনজাম্পমেন্ট পাইলাম, ক্যাজুরা পাইলাম। এবার আসো আমরা আরো কিছু লিটারি টার্ম পাবো, সেটাকে আমরা বলতেছি কি, আচ্ছা সিম্বলিজম, যেটা এটাও তুমি লিটারি টার্ম হিসাবে ইউজ করতে পারো। এখানে তো অনেক সিম্বলিজম আছে, এই যে স্যাটার্ড ভাইজেস, এটা একটা সিম্বল, এক একজনের সিম্বল হিসেবে কাজ করছে। যাই হোক, এখানে একটা পাবা পার্সোনিফিকেশন, ফিগার অফ স্পিচ, পার্সোনিফিকেশন। এখন আসো পার্সোনিফিকেশন কি? পার্সোনিফিকেশন হলো লাইফলেস থিং আর গিভেন ইমেজারি লাইফ। যেই জিনিসগুলোর জীবন নাই, ওই জিনিসগুলোর মধ্যে যখন মানুষের কোয়ালিটি দিয়ে দাও। ধরো ফ্যানের জীবন নাই, তুমি ফ্যানের সাথে কথা বলতেছো, আরে ফ্যান তুই আমারে জ্বালায় মারলি, তুই খালি ডিস্টার্ব দেস। এই যে তুমি ফ্যানের সাথে যখন কথা বললা, ফ্যানরে আমরা ট্রিট করলাম কি একটা মানুষের মতো না? তো যখন কোন একটা কিছুকে এর মানুষের কোয়ালিটি নাই, বাট এর আমি মানুষের কোয়ালিটি দিছি, দিয়ে এর সাথে কথা বলতেছি, এই সময় এটাকে বলা হয়
পার্সোনিফিকেশন। ঠিক আছে, যেমন ড্যাফোডিল ফুলের সাথে কথা বলতেছে, ড্যাফোডিল ফুলটা নাচতেছে, ঠিক আছে, একটা ফুলের তো নাচার নাই, কোয়ালিটি নাই, মানুষের নাচার কোয়ালিটি আছে, তখন ড্যাফোডিল ফুলটাকে কি বলা হচ্ছে, পার্সোনিফাই করা হয়েছে। বুঝতে পারছো? আমি ধরো বৈশা বৈশা মোবাইলের সাথে কথা বলতেছি, এই মোবাইলটা তুই খালি আমার ডিস্টার্ব দেস, ঠিক আছে, তোর লেগে আমি কিছুই করতে পারি না, তো মোবাইলটা হয়ে গেছে, এটার আমি কি করছি, পার্সোনিফাই করছি। সো এইখানে আমরা পার্সোনিফিকেশন কি পাই? পার্সোনিফিকেশন পাই, বলছে না দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, এই হাতটা, যেই হাতগুলা এইটাকে কি করছে, কপি করছে, ইমোশন গুলারে ফুটায় তুলছে। সো হাতের কি কোয়ালিটি আছে ইমোশন দেওয়া? হাতের কি কোয়ালিটি আছে? এটা মানুষের কোয়ালিটি, আঁকা, হাতের তো কোয়ালিটি নাই। সো এখানে হাতটা দ্বারা কি বুঝাইছে, যে মানুষটাকে বুঝাইছে। সো ইনডিরেক্টলি হাতটাকে কি করা হয়েছে, পার্সোনিফাই করা হয়েছে। সো এখানে আমরা কি বলি, এটাকে পার্সোনিফিকেশন। এটাকে আরেকটা বলা হয় ম্যাট্রোনিমি। কি বলা হয়? ম্যাট্রোনিমি। ম্যাট্রোনিমি হলো আমরা একটা ছোট জিনিস দিয়ে পুরো জিনিসটাকে বুঝাই। আমি বললাম আমার 3টা মাথা লাগবে, তার মানে হচ্ছে আমার 3 জন লাগবে কাজ করার জন্য। আমার একটা হাত লাগবে, মানে কি আমার একজন দরকার কাজ করার জন্য। সো এখানে হাত দ্বারা কি ওই স্কাল্পটরে বুঝাইছে। সো এটা একটা মেটোনিমিও, পার্সোনিফিকেশনও মেটোনিমিও। তারপরে যেটা পাবা সেটাকে বলা হয় জাক্সটাপোজিশন। কি বলতেছে? জাক্সটাপোজিশন। জাক্সটাপোজিশন কি? জাক্সটাপোজিশন হইছে ধরো 2টা কন্ট্রাস্টিং আইডিয়া একসাথে হবে, হইয়া একটা আইডিয়া প্রকাশ করে। যেমন এই লাইনের মধ্যে যেমন আছে না, এই যে কলোসাল র্যাক, একটা কথা আছে না, কলোসাল র্যাক অর্থ কি? কলোসাল মানে হইছে ম্যাসিভ, মানে বিশাল বড়, র্যাক মানে হইছে রুইন, মানে কি বিশাল বড় জায়গাকে শাসন করাকে বুঝাচ্ছে। এবং সাথে বলছে বাউন্ডলেস বেয়ার, যেটা কি নাকি এখন আর নাই, যেটা এখন ধ্বংসন। বলতেছে ম্যাসিভ রুইনটা এখন কি হয়ে গেছে, বাউন্ডলেস হয়ে গেছে, এটা আর নাই। বেয়ার, এটা এখন নিঃস্ব হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। সো দেখো 2টা কন্ট্রাস্ট আইডিয়া, ম্যাসিভ রুইন আর কি যেটা নাই, নাথিং, এই 2টা কি কন্ট্রাস্ট আইডিয়া না? এই কন্ট্রাস্ট আইডিয়া একসাথে বৈশা একটা অর্থ প্রকাশ করছে। কি অর্থ প্রকাশ করছে? যে এই যে বিশাল ক্ষমতাটা আছে এখন আর কিছুই নাই। সো একটা মিনিং প্রকাশ করতেছে। সো এমন যখন কন্ট্রাস্ট আইডিয়া থাকে এটাকে বলা হয় জাক্সটাপোজিশন। ঠিক আছে, তারপরে আসো মেটাফর। মেটাফর তো জানি আমরা, মেটাফর কি? কম্পেয়ার করা। ধরো আমি বললাম তুমি একটা রোজ, ইউ আর এ রোজ, তুমি একটা গোলাপ। আমি ডিরেক্ট তোমার সাথে কি গোলাপের কম্পারিজন করলাম না, এটা হচ্ছে মেটাফর। আমি যদি বলতাম ইউ আর লাইক এ রোজ, তুমি গোলাপের মতো দেখতে, তখন এটা হয়ে যেত সিমিলি। যখন লাইক অ্যাজ দিয়ে কম্পেয়ার করি আমরা, এটাকে বলি সিমিলি। আর যখন ডিরেক্ট কম্পেয়ার করি, আমি বললাম তুমি হইলে একটা গোলাপ, ইউ আর এ রোজ, আর আমি যদি বলি ইউ আর লাইক এ রোজ, সো ইউ আর রোজ বলছি মানে কি গোলাপের সাথে কম্পেয়ার করছি, সো এটা মেটাফর। আর ইউ আর লাইক এ রোজ মানে কি তুমি গোলাপের মতো দেখতে, এটা হলো সিমিলি। সো লাইক অ্যাজ ইউজ করলে সিমিলি হয়ে যায়, কম্পারিজন। আর যদি শুধু ডিরেক্ট কম্পারিজন করি সেটা হলো কি মেটাফর। সো এখানে মেটাফর কি হয়েছে, যে ওই যে বলছে না দ্য লেভেল সেন স্টেজ ফার ওয়ে, এখন শুধু চারদিকে বালু আর বালু দেখা যায়। তো এই যে স্যান্ড, এই স্যান্ড বলতে বোঝাচ্ছে যে টাইমটাকে, যে এখন শুধু বালু আর বালু চারপাশে। তো এইটা দ্বারা বুঝাইছে এখন শুধু চারপাশে টাইমই আছে, কিন্তু ওই মানুষটা আর নাই, সময়ের সাথে সাথে মানুষটা বিলীন হয়ে গেছে। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে কি মেটাফর। তুমি চাইলে এটাকে দিতে পারো, এটা স্কিপ করলেও সমস্যা নেই, কিছু বইতে এটা আছে কিছু বইতে নাই। ঠিক আছে, তো তুমি চাইলে এটা স্কিপ করতে পারো যদি কনফিউশন থাকে। সো এই হলো আমাদের লিটারারি টার্ম। আরেকটা আছে, সেটা হলো আর্কাইক ফর্ম। আর্কাইক বলতে এখন যেই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, আগে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করা, যেমন আমরা আগে ইউজ করতো দি অর্থ কি তুমি, আমরা বলি না আই লাভ ইউ, এটা বলে কি আই লাভ দি। আমি বলি না ইউ আর এ গুড গার্ল, এটা বলা হয় কি দাউ আর এ গুড গার্ল। সাবজেক্ট হিসেবে যখন ইউ বসতো দাও, অবজেক্ট হিসেবে বসলে দি। তো এগুলা আগে ইংলিশে ইউজ করা হইতো, এখন ইউজ করা হয় না।
ঠিক আছে। সো যখন আগের কিছু ওয়ার্ড ইউজ করা হয় এটাকে বলা হয় আর্কাইক ফর্ম। যেমন এখানে অ্যান্টিক কথা ইউজ করছে, এটা একটা আর্কাইক ফর্ম। তারপর এখানে ট্রাঙ্কলেস ইউজ করছে, এটা একটা আর্কাইক ফর্ম। শাটার্ড, ভাইজেজ, এখন বলে কি ভাইজেজ অর্থ কি ফেস, কিন্তু আগে ইউজ করা হয়তো কি ভাইজেজ। তো ভাইজেজ একটা কি আর্কাইক ফর্ম। সো এটাও লিটারারি টার্ম। সো এই হলো আমাদের এই কবিতার লিটারারি টার্ম। ঠিক আছে। সো লিটারারি টার্ম বোঝা গেছে? লিটারারি টার্ম বুঝছো? আচ্ছা, এই গেল আমাদের লিটারারি টার্ম। ঠিক আছে। এবার আসো এই কবিতার টোন কেমন। আমাদের লিটারারি টার্ম গেল, ঠিক আছে। এবার আসো এই কবিতার টোন। ঠিক আছে, যে কবিতায় আসলে কি বুঝাইছে। আমরা যদি দেখি এই কবিতাটায় কি বুঝাইছে, আইরনিক একটা ইয়ে আছে, টোন আছে। উল্টা কথা নাকি বলতেছে একটা, কিন্তু বুঝাইছে উল্টা। মেলানকলি, একটু দুঃখজনক ব্যাপার আছে যে আমরা ইয়া নিয়ে কত ইয়া করি। আরেকটা হলো রিফ্লেকটিভ কথার মানে হইছে যেই কবিতাগুলার মিনিং ডিপ থট থাকে, গভীর মিনিং থাকে, গভীর চিন্তা চেতনা, এগুলাকে বলা হয় রিফ্লেকটিভ। সো এই কবিতার টোন হচ্ছে কি মেলানকলিক অ্যান্ড রিফ্লেকটিভ। এই কবিতার টোন, যে কোন টোনে আসলে কথা বলছে। তো সে যখন কথাগুলো বলছে, কথাগুলো শুনে আমার কি ডিপ একটা মিনিং আছে না, যে আসলে সে কইছে একটা কিন্তু বুঝাচ্ছে ভিতরে অন্য কিছু, এরকম একটা। তো রিফ্লেকটিভ মিনিং। দুঃখ, এই যে আমরা যে এটা নিয়ে অহংকার করি, এই বেচারা এত অহংকার করছে, বেটার অবস্থা কি হয়েছে। সো এটা কি করছে, মেলানকলিক টোন। আবার তুমি এখানে মকারিও দিতে পারো। ঠিক আছে, মকারি টোন ইউজ করছে, একটু হাস্যরসাত্মক ব্যাপার দেখাইছে। সো এটা হলো কবিতা টোন। আসো এবার মেইন জায়গায় আসি নাকি। মেইন জায়গা বলতে কি, এই কবিতাটা কি ধরনের কবিতা এবং স্ক্যান্দা পয়েম, যে জিনিসটার জন্য তোমরা অনেকেই অনেকবার বলছো। প্রথমত এই কবিতাটা হইলো একটা সনেট। কি সনেটের কয়টা লাইন থাকে? 14টা লাইন থাকে। সনেটে কি থাকে, প্রত্যেকটা লাইনে কয়টা সিলেবল থাকে? 10টা সিলেবল থাকে। এবং এটা থাকে কি আকারে, আয়াম্বিক পেন্টামিটার। এখন এই সব কিছু আমাদের এই সনেটের মধ্যে আমরা ইনক্লুডেড, এই সনেটের মধ্যে আমরা সব কিছুই পাই। ঠিক আছে, এই সনেটের মধ্যে আমরা পুরো ডিটেলসটাকে পাই। ঠিক আছে। এখন দেখো সনেট অনেক রকমের আছে। পেট্রার্কান সনেট, যেটা আমরা টাইপস অফ সনেটের ক্লাসটা আমি দিয়ে দেবো, ইউটিউবে আছে, দেখে নিবা আমার। পেট্রার্কান সনেট যেটা, হ্যাঁ, পেট্রার্কান সনেট যেটা, এটা হলো সিস্টেমটা হলো অক্টেভ আর সেস্টেপ। প্রথম 8 লাইনকে বলা হয় অক্টেভ, শেষের 6 লাইনকে বলা হয় সেস্টেট। হ্যাঁ, প্রথম 8 লাইনে কনফিউশন বা প্রবলেম নিয়ে কথা বলে, শেষের 6 লাইনে সলিউশন দেয়। কিন্তু শেক্সপিরিয়ান সনেটে 4 লাইন 2 লাইন, কোয়াট্রেন কাপলেট। প্রথম 12 লাইনে সমস্যা নিয়ে কথা বলে, লাস্টের 2 লাইনে সলিউশন দেয়। তো আমরা যদি দেখি এই সনেটটা পেট্রার্কান সনেটের স্টাইলে সাজানো। ঠিক আছে, প্রথম 8 লাইন, শেষের 6 লাইন। তো পেট্রার্কান সনেটের স্টাইলটা কেমন, এ বি, ঠিক আছে, এ বি এরকম থাকে, লাস্টে গিয়ে সিডি এরকম রাইম স্কিম থাকে। কিন্তু আমাদের এই পার্সিবিসি শেলি, সে এই রাইম স্কিম ফলো করে নাই। আমরা যদি দেখি এই কবিতার রাইম স্কিমটা কি, এ বি সি ডিসি। ঠিক আছে, 2 3 4 5 6 7 8। হ্যাঁ, তারপরটা কি বলতেছে, ইডি ইএফ। আচ্ছা, এই জিনিসটাকে আমি একটু বের করে দেখাই। তোমাদের অনেকে রাইম স্কিম বের করতে সমস্যা হয়, একটা ক্লাসে তোমার সব হয়ে গেল। হ্যাঁ, রাইম স্কিম কিভাবে বের করবা, একটা লাইনের শেষের যে ওয়ার্ডগুলো আছে, দেখো প্রথম ওয়ার্ডটা কেমন, ল্যান্ড। পরের লাইনের শেষের ওয়ার্ডটা কেমন, স্টোন। পরের লাইনের শেষের ওয়ার্ড দেখো স্যান্ড। তারপরে তুমি যদি দেখো ফ্রোন। তারপরে তুমি যদি দেখো কমান্ড, নাকি কমান্ড। তারপরে যদি দেখো রিড। আমি একটা লাইনের শেষের ওয়ার্ডগুলো লিখতেছি, ঠিক আছে, রিড। তারপরে যদি তুমি দেখো
থিংস, তারপরে তুমি যদি দেখো ফেড, দেখো আমি একটা দেখাই দিচ্ছি, বাকিগুলো তোমরা করতে পারবা। এরপরে এটা হলো প্রথম 8 লাইন। এবার শেষের 6 লাইনটা কি আছে দেখো, অ্যাপিয়ার, অ্যাপিয়ার, তারপরে কিংস, কিংস, ডেসপায়ার, ডেসপায়ার, ডিকে, বেয়ার, অ্যাওয়ে। এটা হলো আমাদের শেষের ওয়ার্ডগুলা। তো মূলত শেষের ওয়ার্ডগুলা লাস্ট যেই সিলেবলটা থাকে ওই সিলেবলটার সাউন্ড হিসাবে আমরা ধরি। ধরো ল্যান্ড, এটা হলো এ ধরলাম, একটা উচ্চারণ সাউন্ড। স্টোন বলছি, দেখো ল্যান্ডের থেকে স্টোন, সাউন্ডটা কি আলাদা না? তার মানে এটার সাথে এটা মিলে না, তার মানে এটা কি বি। স্যান্ড, দেখো ল্যান্ড শেষে কি আছে স্যান্ড, সাউন্ডটা মিলছে না শেষে, তার মানে এ, এটাও কি এ। পরটা কি আছে ফ্রোন, স্টোন, ফ্রোন, শেষে কি না সাউন্ড আসতেছে না, তো সেম, তাহলে এলো কি বি। আবার দেখো কমান্ড, এই যে আন্ড, এই এনডি, এনডি, এটাও কি এনডি, তার মানে এটা কি হবে এ। এবার দেখো আছে কি রিড, এই দেখো রিডটা দেখো স্যান্ড, ল্যান্ড এগুলো থেকে রিড কিন্তু আলাদা, এনডি না, শেষে ডা সাউন্ড, তার মানে আলাদা। যেহেতু এটা এনও না, এই যে স্টোনও না, ফ্রোনের মতো সাউন্ড না, রিড একদম আলাদা রকমের সাউন্ড। সো এ বি দুইটার মধ্যে একটাও না, নতুন একটা পাইলাম আমরা, কি পেলাম সি। প্রথমটা ল্যান্ড, এনডি, শেষে সাউন্ডটা ল্যান্ড এ। পরটা স্টোন, নয়ের মতো সাউন্ড, এটার মতো না, তার মানে ভিন্ন বি। পরেরটা আবার স্যান্ড, এই যে ল্যান্ড স্যান্ড একই রকম সাউন্ড, আসছে কি এ। আবার কি ফ্রোন, স্টোন, ফ্রোন, আসছে কি বি। বুঝছো? কমান্ড, এই যে এটার মতো এ। সো এইভাবে তুমি কি কি করবা, এই যে দেখো থিংস, এটা আবার নতুন পাইছি ডি। ফেড, এই যে রিড আর ফেড একই সি। আবার শেষের 6 লাইন যদি দেখো, এটা আবার নতুন পাবা অ্যাপিয়ার, এটা আগে নাই, তার মানে নতুন একটা পাইছো ই। কিংস, এই যে এস আছে না ডি, সো এটা হবে কি ডি। আবার ডেসপায়ার, এই যে অ্যাপিয়ার আর শেষে কি আর, একই রকম, এই কারণে এটাও কি ই। আবার কি ডিকে, দেখো এটা এতক্ষণ নাই, নতুন আরেকটা পাইছো ডিকে, সো এটা আবার কি এফ, এটা কি ই, এটা আবার এফ, সেম। সো এই যে দেখো এটা হচ্ছে আমাদের এই পোয়েমের রাইম স্কিম। সো রাইম স্কিম যদি বের করতে বলে কবিতার শেষের ওয়ার্ডগুলার সাউন্ড দেখা দেখা তুমি কি করবা, রাইম স্কিমগুলা বের করবা। এবং এই রাইম স্কিমগুলা দেখো মিলে না, এলোমেলো। রেগুলার যে সনেটের রাইম স্কিম প্যাটার্ন, এই সনেটের রাইম স্কিমের প্যাটার্ন এটা ফলো করে নাই, এই কারণে পার্সিবিসি সনেটটা নিজের মতো করে সে করছে। এবং এই ধরনের রাইম স্কিমগুলাকে বলা হয় ইররেগুলার, ইররেগুলার, রেগুলার রাইম স্কিম। ঠিক আছে? সো পার্সিবিসি শেলি uses irregular rhyme scheme on this poem. So রাইম স্কিম বোঝা গেল, আশা করি রাইম স্কিম নিয়ে আর কোনো প্রবলেম হবে না। এবার আসো আমরা স্ক্যান দ্য পোয়েম দেখি। বেশি বড় হয়ে গেছে ক্লাস না, যাই হোক বড় হইলেও এক ক্লাসের মধ্যে তোমাদের সব কভার হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো এই ক্লাসটা দেখবে, এরপরে যে কোনো কবিতা আসলে তুমি লিখতে পারবা। এবার আসো সনেটে বলছে কি আয়াম্বিক পেন্টামিটার। সনেটের প্রত্যেকটা লাইন আয়াম্বিক পেন্টামিটার হয়। পেন্টামিটার মানে কি? পেন্টামিটার মানে হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার বলতে সনেটের একটা লাইনে 10টা সিলেবল থাকে এবং 10টা সিলেবল বলতেছে আয়াম্বিক কথাটার মানে হচ্ছে, আয়াম কথাটার মানে হচ্ছে আনস্ট্রেস আর স্ট্রেসের কম্বিনেশন। কিসের কম্বিনেশন? আনস্ট্রেস স্ট্রেসের কম্বিনেশনকে কি বলা হয়? আয়াম। ধরো এখানে আছে আই মেট, মূলত প্রোনাউন গুলাতে আনস্ট্রেস, ভার্ব গুলাতে সবসময় কি পড়ে? স্ট্রেস পড়ে। সো এটা প্রোনাউন, এটা কি ভার্ব। তো আই মেট, তো আই হচ্ছে কি আনস্ট্রেস আর মেটের ভাওয়েল সাউন্ডের উপরে। দেখো এই চিহ্নগুলো দেওয়া হয় সবসময় ভাওয়েল সাউন্ডের উপরে, এই যে আনস্ট্রেস স্ট্রেস। এরকম দেখো এই লাইনে মোট তুমি 10টা সিলেবল পাবা। সো এই আনস্ট্রেস স্ট্রেসের কম্বিনেশনকে বলা হয় আয়াম, আর এই দুইটা সিলেবলকে একসাথে বলা হয় মিটার। সো আমরা একটা লাইনের মধ্যে 5টা সিলেবল পাবো। এখন দেখো আমি একটা লাইন লিখি, কি বলছে? আই মেট। হ্যাঁ,
আমি আই মেট আ ট্রাভেলার, আচ্ছা দেখো আমি ভাগ করে দিচ্ছি, হ্যাঁ, ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। আচ্ছা দেখো আমরা প্রথম লাইনটাকে যদি স্ক্যান করি, দেখো স্ক্যান যখন করবা প্রোনাউনগুলাতে, স্পেশালি প্রোনাউনগুলাতে সবসময় আনস্ট্রেস হয়। কিসে? প্রোনাউনগুলাতে। আর্টিকেলে সবসময় আনস্ট্রেস হয়। কি কি? প্রোনাউন, আর্টিকেল, প্রোনাউন আর্টিকেল। কিছু কিছু ক্ষেত্রে কবিরা যখন জোর দেয় তখন হয়তো স্ট্রেস হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই, মোস্ট অফ দ্য টাইম, প্রোনাউনের ক্ষেত্রে, আর্টিকেলের ক্ষেত্রে, তারপরে তোমার কনজাংশন, হ্যাঁ, এগুলার ক্ষেত্রে সবসময় কি হয়? আনস্ট্রেস হয়। স্ট্রেস হয় কোথায়? স্পেশালি ভার্ব, ভার্বের প্রথম সিলেবলে। ধরো ভার্ব আছে ট্রাভেলার, এই যে আমাদের একটা, আমরা এটা কি বলি? ট্রাভেলার। উচ্চারণটা কি? ট্রাভেলার। সো প্রথমটার মধ্যে কিন্তু আমরা প্রথম সিলেবলে আমরা কি দেই? জোর দেই। তো ভার্বের প্রথম সিলেবলে সবসময় স্ট্রেস হয়, পরের সিলেবলে আনস্ট্রেস হয়। নাউনে সবসময় কি হয়? স্ট্রেস হয়। সো এই জিনিসগুলো মাথায় রাখবা। দেখো আই, তাহলে প্রোনাউন, আনস্ট্রেস, এবং এই চিহ্নগুলা প্রথমে ভাওয়েলের উপরেই দিবা তুমি, হ্যাঁ, আনস্ট্রেস। আই মেট, মেট কি? ভার্ব না, তার মানে এটা কি? স্ট্রেস। আবার দেখো আর্টিকেল এ, তার মানে আনস্ট্রেস। ট্রাভেলার, কি এটা? ট্রাভেলার। সো ট্রা প্রথম ভার্বের বা নাউনের, দেখো ভার্ব অথবা নাউন, ভার্বের শেষেরটায় স্ট্রেস পড়ে অনেক সময়, ফার্স্টেরটায় পড়ে, ডিপেন্ড করে। ভার্বের শেষের সিলেবলে স্ট্রেস পড়ে, নাউনের ফার্স্ট সিলেবলে স্ট্রেস পড়ে, মাথায় রাখো। এই যে ট্রাভেলার, এটা কি? নাউন, নাউনের ফার্স্ট সিলেবলে স্ট্রেস পড়ে। আর ভার্ব যদি লেখো, ভার্বের সেকেন্ড সিলেবলে, মাঝে মাঝে ফার্স্ট সিলেবলেও স্ট্রেস পড়ে। এটা আমরা সময়ের সাথে দেখবো, সমস্যা নেই। তো আই মেট আ ট্রা, এই দেখো ট্রাভেলার যখন বলতেছি উচ্চারণ জোর দিই কোথায়? ট্রায়ের মধ্যে না, এই যে ট্রাভ, স্ট্রেস। বাকিটা কি? ট্রাভেলার বলছি, আনস্ট্রেস। ফ্রম, ফ্রমটা কি? প্রিপোজিশন, প্রিপোজিশনের উপরে স্ট্রেস পড়ে, ঠিক আছে, সবসময়। ফ্রম, কোথায় দাগটা দিছি? ও এর উপরে, ভাওয়েল সাউন্ডের উপরে, হ্যাঁ। এন, আর্টিকেল। আর এই এন কি? অ্যান্টিক, অ্যান্টিক নাউন ফর্ম, নাউন ফর্মের প্রথম সিলেবলে স্ট্রেস পড়ে, পরের সিলেবলে আনস্ট্রেস। আচ্ছা আনস্ট্রেস, এখানে ধরো দুইটা ভাওয়েল সাউন্ড আছে, কোনটার উপরে চিহ্নটা দিবা? প্রথম ভাওয়েল সাউন্ডের উপরে চিহ্নটা দিবা। ল্যান্ড, এটা স্ট্রেস, ঠিক আছে। দেখো প্রথম লাইনটা যদি তুমি দেখো, আই মেট আ ট্রাভেলার ফ্রম অ্যান অ্যান্টিক ল্যান্ড। দেখো তুমি যদি সাউন্ডটা, প্রথম লাইনটা পড়ো, উচ্চারণের সাথে বুঝবা। আই মেট, স্ট্রেস পড়ছে। আর ট্রাভেলার, এই যে ট্রাভেলের মধ্যে আ সাউন্ডটা একদম সাইলেন্ট থাকে। ফ্রম সাউন্ডটা একটু জোর দেই। অ্যান অ্যান্টিক, এন সাউন্ডটা স্লো বলি, অ্যান্টিক নাউনটার উপরে জোর দেয়। আমরা যখন কথা বলি ভার্ব আর নাউনের উপরে বেশি জোর দেয়, ভার্ব নাউন প্রিপোজিশন। সো এখানেও ভার্ব নাউন প্রিপোজিশনের উপরেই স্ট্রেস পড়ে, এবং স্পেশালি প্রথম সিলেবলে যদি ভার্ব নাউন থাকে, প্রথম সিলেবলে স্ট্রেস পড়ে, এবং প্রিপোজিশনের উপরে সবসময় স্ট্রেস পড়ে। সো এখন দেখো আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। এই যে আনস্ট্রেস স্ট্রেসের কম্বিনেশনকে বলা হয় আয়াম্ব, ঠিক আছে। এবং এই দুইটা সিলেবল মিললে হয় একটা মিটার। কয়টা মিটার হয়? একটা মিটার। তাহলে এখানে একটা মিটার, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা মিটার। পাঁচটা মিটারকে একত্রে আমরা কি বলি? এই যে 1 মিটার, 2টা মিটার, 3টা মিটার, হ্যাঁ, 4টা মিটার, 5টা মিটার। এই 5টা মিটারকে একত্রে আমরা বলি পেন্টামিটার। পেন্টামিটার। আর প্রত্যেকটা আয়ামকে ফলো করে না? আনস্ট্রেস স্ট্রেস, আনস্ট্রেস স্ট্রেস। এই নাউনের পূর্বে সবসময় একটু অ্যাডজেক্টিভ বসে, তাই না? সবসময় অ্যাডজেক্টিভ। সো আয়াম্বিক, আয়াম্বিক পেন্টামিটার। তো সনেটের প্রত্যেকটা লাইন এরকম কি আয়াম্বিক পেন্টামিটার থাকে, বুঝতে পারছো? সো আমরা যদি দেখি এই সনেটে প্রত্যেকটা লাইন এবার এরকম। সো আনস্ট্রেস স্ট্রেস বোঝা গেছে। তোমরা চাইলে আমি আরেকটা লাইন বলতেছি। এবার আসো, পার্সিবিসি শেলি কি করছে জানো? সে এই সনেটের সব নিয়ম ফলো করছে, সব নিয়ম দেখছে, দেখা
11 নম্বর লাইনে গিয়ে আয়াম্বিক পেন্টামিটার ফলো না করে ট্রচুইক ফলো করছে, বুঝছো? সনেটের 11 নম্বর লাইনে গিয়ে ট্রচুইক মানে কি? এটা কি আনস্ট্রেস স্ট্রেস না? ট্রচুইক মানে হয়েছে স্ট্রেস আনস্ট্রেস, উল্টা ফলো করছে 11 নম্বর লাইনে গিয়া। সো এই কারণে সে মূলত ট্র্যাডিশনাল সনেটটা ফলো করে নাই। আবার সনেটের যে থিমগুলা হয় কেমন? লাভ, রিলিজিয়াস। দেখো যতগুলা সনেট পড়ছো, নয় লাভ, নাইলে রিলিজিয়াস, নাইলে গড রিলেটেড হয়। কিন্তু আমাদের এই পার্সিবিসি শেলি সে এই সনেট লেখছে ফিলোসফিক্যাল, ঠিক না? ডিপ থিঙ্কিং, মানুষের লাইফ লেসন দিছে। সো সনেটের মূলত থিম, ট্র্যাডিশনাল থিম হচ্ছে লাভ, রিলিজিয়াস, গড রিলেটেড। আর আমাদের পার্সিবিসি শেলি ফলো করছে ফিলোসফিক্যাল আইডিয়া, সে ওই আইডিয়াগুলো নেয় নাই। এই কারণে ট্র্যাডিশনাল সনেট থেকে পার্সিবিসি শেলির সনেট আলাদা। তার এটা সনেট, বাট সে ট্র্যাডিশনাল সনেট ফলো করে নাই। তার এই কারণগুলো, সে ট্র্যাডিশনাল সনেটের রাইম স্কিম ফলো করে নাই, ট্র্যাডিশনাল সনেটের যেই থিম থাকে সে ওই থিম ফলো করে নাই, ট্র্যাডিশনাল সনেটে যেই যেটা বলে আইডিয়া থাকে, সাবজেক্ট ম্যাটার, ওই সাবজেক্ট ম্যাটার সে ফলো করে নাই। সে লাইনগুলোতে সে নিজের মতো করে সবই ফলো করছে। এই কারণে পার্সিবিসি শেলির সনেট ডিফারেন্স। সো তার এটা সনেট, সে অলমোস্ট স্লাইটলি পেট্রার্কান সনেটকে ফলো করছে, অক্টেভ, সেস্টেট এটা ফলো করছে, বাকি সব প্যাটার্ন সে নিজের মতো করছে। বুঝতে পারছো? এই দেখো আমরা আরেকটা লাইন করি, আরেকটা লাইন করলে হয়তো ক্লিয়ার হবা। দেখো, হু সেইড টু ভাস্ট, হ্যাঁ, তারপরে কি আছে? অ্যান্ড ভাস্ট, আচ্ছা, অ্যান্ড ট্রাঙ্ক, এই যে প্রথম সিলেবল, দ্বিতীয় সিলেবল কি আছে? ট্রাঙ্কলেস না, লেগস, তারপরে কি? অফ স্টোন আছে। দেখো এটা দেখো, হু কোশ্চেন মার্ক, আনস্ট্রেস, সেইড ভার্ব স্ট্রেস, প্রথম সিলেবলের উপরে, ভাওয়েল সাউন্ডের প্রথমটার উপরে দিবা দাগ, দ্বিতীয়টার না। হ্যাঁ, মূলত এই চিহ্নগুলো সবসময় ভাওয়েল সাউন্ডের উপরেই দিবা, কনসোনেন্ট সাউন্ড না। এবং যদি একটা সিলেবলে দুইটা ভাওয়েল থাকে, প্রথম ভাওয়েলের উপরেই সাউন্ডটা দিতে হয়। টু আনস্ট্রেস, ভাস্ট স্ট্রেস, এন কনজাকশন, আমি কি বলছি? কনজাকশনে হয় না, আনস্ট্রেস, ট্রাঙ্কলেস। সো ট্রাঙ্ক মানে তোমার নাউনের শুরুর সিলেবলে সবসময় কি হয়? স্ট্রেস। লেস আনস্ট্রেস, লেগস স্ট্রেস, অফ আনস্ট্রেস, স্টোন স্ট্রেস। এখন তোমার মনে কোশ্চেন যে ভাইয়া আপনি বললেন প্রিপোজিশনে স্ট্রেস হয়। এখন কথা হলো, যদি এক জায়গায় প্রিপোজিশন এবং নাউন থাকে তখন নাউনের উপর আমরা জোরটা বেশি দিই। বুঝতে পারছো? একটা জায়গায় যখন প্রিপোজিশন আর কি থাকে? নাউন থাকে, তখন প্রিপোজিশন থেকে আমরা জোরটা দেব কোথায়? নাউনে। সো প্রিপোজিশনটা তখন হয়ে যায় আনস্ট্রেস, আর স্ট্রেস হয় কোথায়? নাউনে। ক্লিয়ার? সো এই হলো আমাদের স্ক্যান দ্য পয়েমের নিয়ম। এইবার তুমি পুরোটাকে তোমার মতো করে স্ক্যান দ্য পয়েম করার ট্রাই করো। এরপরও দেখো, এখন সবচেয়ে বড় নোট হইলো গুগল, সবচেয়ে বড় নোট হইলো ডিপসিক, সবচেয়ে বড় নোট হইলো চ্যাট জিপিটি। সো তুমি কিছু না বুঝলে ওইখানে সার্চ করো, ওইখান থেকে দেখো। নোট বই এখন কিনা লাগে না, তুমি নিজেই বাসায় বসে ওইখানে ওগুলাতে দেখতে পারো। তবে ওইগুলাতে অনেক ইনফরমেশন গ্যাপ আছে এখনো। যেমন তোমাদের এইটার মধ্যে সব ইনফরমেশন তুমি চ্যাট জিপিটি বা ডিপসিকে পাবা না। কিছু কিছু বই আছে, বইয়ের সব কিছু হয়তো ওইখানে ইনক্লুড করে নেয়। আমি তোমাদের এই ক্লাস নেওয়ার জন্য অনেক বড়ই একটা নোট করছিলাম, বাট ওইখান থেকেও দেখছি যে আমরা আগের বই থেকে যেই জিনিসগুলো পাইছি চ্যাট জিপিটি অনেক কিছু মানে সংক্ষেপে দিছে, অনেক আইডিয়া ক্লিয়ার না। ঠিক আছে? সো তবে তোমাদের যে বইতে আছে বই থেকেও চ্যাট জিপিটি ভালো। ঠিক আছে? আমি হয়তো অনেক আগের কিছু রেফারেন্স বুক আছে সবগুলা গুছাইছি, বা অনেক গুগলে অনেক বইয়ের পিডিএফ আছে ওইগুলা ঘাটাঘাটি করছি, বা আগে থেকে আমার এটা পড়ানো ছিল, পড়াইছিলাম তো রয়ে গেছে, এই কারণে পড়াইতে পারছি। তো তোমরা যখন করবা যে কোনো অথর্স পজিশন তো যা যা থাকুক সবগুলো একটু সার্চ দিয়া দেখবা। এখন সবচেয়ে বড় নোট তোমাদের ওইগুলা। এখন এইসব বই না কিনলেও তুমি পরীক্ষা দিতে পারবা নোট ওগুলা ফলো করে। তুমি ওইটা বুঝতেছো না, লেখা দাও, মেক ইট মোর ইজি সো আই ক্যান গেট ইট ইজিলি, তোমারে আরো ইজি করে দিব। সো প্যারা নাই, ইজিলি প্রত্যেকটা কবিতার যেটা বললাম 10টা ব্যাকগ্রাউন্ড দেখবা,
লাইন বাই লাইন এক্সপ্লেনেশন পড়বা, ফিগার অফ স্পিচ পড়বা, স্ক্যান্ডা পোয়েম পড়বা, টোন পড়বা, যা যা বলছি সব কিছু একটা পোয়েম যখন করবা 10টা দিয়ে করবা, ওই কবিতায় তোমার আর কেউ আটকাইতে পারবে না। এবং ওই 10টা যখন তুমি 2টা 3টা কবিতা পড়বা, রিডিং স্কিলে যে কোনো আননোন কবিতা আসলেও তুমি নিজে আনসার করতে পারবা। ঠিক আছে, সো আজকের ক্লাস এই পর্যন্তই, অনেক দীর্ঘ ক্লাস নিয়ে ফেলছি। ঠিক আছে, ঠিক আছে, অনেক দীর্ঘ ক্লাস নিয়ে ফেলছি, তোমরা অনেকক্ষণ ধৈর্য ধরেছিলা, এই জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নেক্সট টাইম যখন কবিতাটা পড়বা, এই কবিতাটা তোমরা তো ভিডিওটা আরেকবার দেখবা, আমি আশা করি বিশাল বড় একটা ক্লাস হয়ে গেছে। ওই কবিতার একটা শীটটা বা কবিতাটা সামনে রেখা পড়বা। এই কবিতাটা তোমাদের রিডিং স্কিলের জন্য খুবই ইম্পর্টেন্ট, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার 2 ইয়ারের জন্যই। সো একটু ডিটেলসে পুরো ক্লাসটা দেখবা, এটা রিডিং স্কিলের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমাকে যে কোনোভাবে কোশ্চেন করতে পারে। ও আরেকটা ব্যাপার, পয়েটিক ডিকশন। সো পয়েটিক ডিকশন কি? এই কবিতায় পয়েটিক ডিকশন বলতে বোঝাচ্ছে চয়েস অফ ওয়ার্ড। এই কবিতায় তুমি যে ওয়ার্ডগুলা পড়ছো, এই ওয়ার্ডগুলা কেমন ছিল? এই ওয়ার্ডগুলা কি অনেক ফর্মাল ছিল, মোর ফর্মাল, তাই না? সো পয়েটিক ডিকশন কি হবে? অনেক বেশি ফর্মাল ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করছি, বা আমি না, মানে কবি ইউজ করছে। ঠিক আছে, সো পয়েটিক ডিকশন অনেক অনেক ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ হয়েছে, এটার মধ্যে একটু ডেসক্রিপটিভ, একটু ভিজুয়াল কথা ইউজ করছে। এই ল্যাঙ্গুয়েজগুলো কি ছিল? একটু ডেসক্রিপটিভ, ফর্মাল ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, এবং ল্যাঙ্গুয়েজটা কি ছিল? ডেসক্রিপটিভ অ্যান্ড ভিজুয়াল অলসো। তুমি যখন লাইনগুলো পড়তেছো তোমার কাছে একটা ইমেজ তৈরি হচ্ছিল, তাই না? এবং আইরনিক, কিছু আইরনিক কথাও ছিল। সো পয়েটিক ডিকশন চাইলে কি দিবা? ফর্মাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো ডেসক্রিপটিভ অ্যান্ড কি বলতে পারো? ভিজুয়াল। সো এগুলো হলো আমাদের পয়েটিক ডিকশন, যে চয়েস অফ ওয়ার্ড। এই কবিতা লিখতে গিয়ে কি কি ওয়ার্ড চয়েস করছে এগুলাকে এখানে দেখাইছে। সো এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো। এই কবিতাটা নোট করে অবশ্যই তোমরা আমাদের যে হোমওয়ার্ক গ্রুপ আছে সেখানে পাবলিশ করবা। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।